প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির আমার নোটের পার্ট 5 বা 5-এ আছে ধারা 204 থেকে 344 পর্যন্ত। কিন্তু আমরা আজকে আলোচনা করব 250 ধারা পর্যন্ত। আমরা সিআরপিসিটাকে একটু সুন্দরভাবে অল্প অল্প করে এগিয়ে নিচ্ছি যেন আমরা বুঝতে পারি, কারণ সিআরপিসি ভালো বুঝলে যারা ক্রিমিনাল সাইটে প্র্যাকটিস করবেন তাদের জন্য খুব সুবিধা হবে। এবং বার কাউন্সিলের যে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, সেটা বুঝতে হলে কিন্তু আপনার এই সিআরপিসিটাকে খুব ভালোভাবে পড়তে হবে, খুব ডিপে গিয়ে পড়তে হবে। তাই আমি অবশ্যই চেষ্টা করছি যেন আপনাদের এই আইনটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। তো প্রথমেই 204 ধারা। 204 ধারায় আছে, এর আগে আমরা যে ধারাগুলো দেখেছি সেখানে দেখেছি যে 200 ধারায় জবানবন্দি নেওয়া হচ্ছে বাদীর বা ফরিয়াদির বা নালিশকারীর ফাইলিং এর সময়, এবং তার ভিত্তিতে মামলা কখনো, যেমন আমি একটা মামলা ফাইলিং করলাম আজকে। এই মামলা একটু দুর্বল প্রকৃতির মামলা ছিল। মামলাটা আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্তের জন্য দিল। তো এই ওসি সাহেব তদন্ত করে তদন্ত রিপোর্ট দেওয়ার পরে সেটা আমলে নেওয়া হবে কি হবে না, আদালত সেটা সিদ্ধান্ত নেবেন, যেটা আমরা 203 ধারায় দেখেছি। তো 200 ধারায় কেউ যদি মামলা ফাইলিং করে, তাহলে একটা মামলা সরাসরি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন ইস্যু করা যেতে পারে, অথবা আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যেতে পারে, অথবা তদন্তের জন্য দিতে পারেন, অথবা মামলা তদন্তও দিল না, আমলেও নিল না, মানে সরাসরি আদালত সেটাকে খারিজ করে দিতে পারেন যদি মনে করে মামলার কোনো কি নাই, মেরিট নাই, মামলা করার কোনো কারণ নাই, মানে একেবারে ছোটখাটো একটা সিলি কেস। সেক্ষেত্রে তো ফাইলিং এর পরে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই মামলার সমন ইস্যু হয়, মানে 100টা যদি মামলা হয় 90টা মামলার ক্ষেত্রে কিন্তু সমন ইস্যু হয়ে যায়, এটাই জেনারেল প্রসিডিউর। তো সমন ইস্যুর বিষয়টা আমরা এখান থেকে দেখব যে 3টা লাইন হাইলাইট করা আছে, তার মানে বিগত সালে এই হাইলাইটেড মানে একটু শ্যাডো করা আছে, গাঢ় করা আছে যে লাইনগুলো, সেখান থেকে প্রশ্ন এসেছে। তার মানে নম্বর উত্তোলনের জায়গা কিন্তু এই 204 ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। পরোয়ানা, পরোয়ানা বা প্রসেস ইস্যু, অগ্রসর হবার পর্যাপ্ত কারণ থাকলে আমলি ম্যাজিস্ট্রেট আদালত প্রথম পর্যায়ে সমন অথবা পরোয়ানা ইস্যু করতে পারেন, যেটা দ্বিতীয় তফসিল মতে ইস্যু করতে পারেন। দ্বিতীয় তফসিলে একটা কলামে বলা আছে যে সমন ইস্যু করা হবে না পরোয়ানা। পরোয়ানা বলতে ওয়ারেন্ট, মানে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্টকে পরোয়ানা বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে। আর সমন মানে একটা নোটিশ, আসামিদের সমন দিবে যে আপনারা আসেন, ওই ডেটে না আসলে তারপরের ডেটে ওয়ারেন্ট বা পরোয়ানা ইস্যু করা হবে। আবার ডিরেক্ট ওয়ারেন্ট ইস্যু হতে পারে, কোনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হবে না, কোন মামলায় সমন ইস্যু হবে, সেইটা কিন্তু আমরা দ্বিতীয় তফসিল থেকে জানতে পারছি, তো সেটাই ফলো করা হয়। আবার কোথাও বলা হয় সমন অথবা পরোয়ানা বা ওয়ারেন্ট, তখন আদালত সিদ্ধান্ত নেয় মামলার মেরিটের উপরে, মামলার আসামি কতটা দুর্ধর্ষ বা ঘটনা কতটা দুর্ধর্ষ, ঘটনার পরিস্থিতির উপরে নির্ভর করে যে তিনি সমন দিবেন না পরোয়ানা দিবেন। যেমন যৌতুকের মামলায় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সমন দেওয়া হয়, কিন্তু আসামি যদি ভিন্ন জেলায় অবস্থান করে সেক্ষেত্রে সমন জারি করতে একটু সমস্যা হয়, দেরি হয়, তাই ডিরেক্ট অনেক সময় ওয়ারেন্ট চাইলে আদালত দিয়ে দেয় যেহেতু ভিন্ন জেলার আসামি। তাহলে এই যে এখানে লেখা আছে প্রসেস, প্রসেস ইস্যু, প্রসেস বলতে কিন্তু শুধু সমনকে বোঝাবে না, প্রসেস বলতে সমন বা পরোয়ানা উভয়টাকেই বোঝাবে। যেই প্রসেসটা আসামিকে আদালতে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়, সেটা ওয়ারেন্ট দিয়ে ধরে নিয়ে আসবে অ্যারেস্ট করে, না সমন দিয়ে তাকে জানানো হবে, সমন পেয়ে অবগত হয়ে সে নিজে থেকেই আদালতে এসে আত্মসমর্পণ করবে। তো যেটাই করুক না কেন আদালতের উদ্দেশ্য হচ্ছে আসামিকে জানানো এবং আসামিকে মামলায় হাজির করা। সমন বা পরোয়ানা অর্থাৎ সমন বা
গ্রেপ্তারি পরোয়ানার কথা বলা হচ্ছে, ওয়ারেন্টের কথা বলা হচ্ছে। ইস্যুকারী আদালত বা এখতিয়ার সম্পন্ন আদালতে হাজিরের নির্দেশ, অর্থাৎ যে আদালত সমন বা গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করবেন সেই আদালতে হাজির হতে হবে, অথবা এখতিয়ার সম্পন্ন অন্য কোনো আদালতে হাজিরের জন্য সমন ইস্যু হতে পারে, বা ওয়ারেন্ট ইস্যু করে তাকে গ্রেপ্তারের জন্য। যখন ওয়ারেন্ট ইস্যু করা হবে তখন পুলিশকে নির্দেশ দেওয়া হয় যে আপনি এনাকে, এই আসামি বা আসামিদেরকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে হাজির করবেন, এটা বলা থাকে। 204 ধারার উপধারা 1-এর কয়ে বলা হচ্ছে সাক্ষীর তালিকা না দেওয়া পর্যন্ত সমন বা পরোয়ানা ইস্যু করবে না। একটা সিআর মামলায়, কমপ্লিট রেজিস্টার বা নালিশি মামলায়, মানে ম্যাজিস্ট্রেটের কাছে দাঁড়িয়ে যেটা কোর্টের মামলা বলি আমরা, এই মামলায় দেখবেন যে আমাদের রাজশাহীতে প্রথমে বাম পাশে থাকে বাদীর নাম ঠিকানা বা ফরিয়াদির নাম ঠিকানা, এবং ফরিয়াদির নাম ঠিকানার নিচে ঘটনার সময়, তারিখ, স্থান উল্লেখ করা থাকে। মাঝখানে সাক্ষীদের নামের তালিকা থাকে, এবং ডানে থাকে হচ্ছে আসামিদের নাম ঠিকানা বিস্তারিত। তার মানে আমাদের মানে সিআর মামলার প্রথমেই 3টা কলামে আমরা মামলা ফাইলিং রেডি করি। প্রথম কলাম বামে বাদীর নাম ঠিকানা, মানে ফরিয়াদি বা কমপ্লেনেন্টের নাম ঠিকানা, মাঝখানে সাক্ষীর নাম ঠিকানা, এবং ডানে হচ্ছে আসামির নাম ঠিকানা, এবং বামে যে বাদীর নাম ঠিকানা তার নিচে আমরা দিয়ে দিই হচ্ছে এই কলামের ভেতরেই আপনাদেরকে আমি ক্লাস শেষে আমার রিসেন্টলি যে মামলা ফাইলিং করেছি সেটার একটা কপি দিয়ে দেব। আজকে বা গতকালকে যেটা ফাইলিং করছি সেটার কপি দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। দয়া করে সেগুলো আর আপনারা ফার্দার ফরওয়ার্ড করবেন না, নিজেদের কাছেই রাখবেন। আমি বিশ্বাস করে আপনাদেরকে এগুলো শেয়ার করি, মানে এগুলো চলমান মামলা যেহেতু, এগুলো যেন বেশি না ছড়ায়। আচ্ছা, অথবা কোনো নিষ্পত্তি হওয়া মামলার আমি দিয়ে দিবনি, যেন রিস্ক না থাকে। আচ্ছা, তাহলে এখানে সমন বা পরোয়ানা ইস্যুর পূর্ব শর্ত হচ্ছে সাক্ষীর তালিকা যদি না দেয়। মনে করেন ফাইলিং করা হয়েছে, বাদ দিয়ে আসামির নাম আছে, সাক্ষীদের নাম দেয়নি, তখন আদালত বলবে আপনি এই মামলায় সাক্ষীদের নাম যেহেতু দেননি, সাক্ষীদের নামটা আপনি হাইড রাখছেন, তো সাক্ষীদের নাম দিয়ে দেন, ঘটনাটা কারা কারা দেখেছে সেটার অবশ্যই তালিকা দিতে হবে সিআর মামলায়। তখন সাক্ষীর তালিকা দেওয়ার পরে সমন ইস্যু হবে পরবর্তী কোনো একটা ধার্য তারিখে। আর সাক্ষীর তালিকা না দিলে সমন ইস্যু হবে না, ওইভাবে মামলাটা পেন্ডিং পড়ে থাকবে। 1-এর খ, সমন বা পরোয়ানার সাথে লিখিত অভিযোগের কপি সংযুক্ত করতে হবে। মানে যে লিখিত অভিযোগ বা আমরা যেটা আরজি বলি, সিআর সিভিল মামলার ক্ষেত্রে আরজি বলি, কিন্তু ক্রিমিনাল মামলাতে আরজি সাধারণত বলা হয় না, কিন্তু অনেক সময় বলে ফেলে যে আরজি। আরজি বলতে এখানে অভিযোগ বা কমপ্লেনকে বোঝানো হচ্ছে, সিআর মামলার যেটা দরখাস্ত সেটা। তো সেটার কপি দিতে হবে। মামলায় আমি কি লিখলাম, কাদের, কোন আসামিদের মধ্যে কি অভিযোগ করছি, কি এলিগেশন নিয়ে আসছি, এইগুলো যে বর্ণনা থাকে, এই পুরো মামলার একটা কপি কিন্তু সমন এর সাথে দিতে হবে। 90 ধারা প্রভাবিত হবে না। এই যে 90 ধারায় যে সমন বিষয়ে কিছু বক্তব্য আছে, তো সেটা প্রভাবিত হবে না, কারণ সেটা আলাদা বিষয়, এবং 204 ধারা আলাদা বিষয়, মানে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। 90 ধারাটা দেখে নেবেন যদি আমার নোটে থাকে, অথবা বিআর অ্যাক্টে থাকে। আচ্ছা, এই লাইনটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এই দুই যেটা পড়লাম, 90 ধারা প্রভাবিত হবে না, এটা গুরুত্বপূর্ণ না। পরের লাইনটা গুরুত্বপূর্ণ। প্রসেস ফি না দিলে, প্রসেস ফি বা তলবানা যেটাকে আমরা বলি, যেমন আগে আমরা এমনিতেই প্রসেস ফি বলতে নীল কাগজে দিয়ে দিতাম, এখন আমাদের বারে প্রসেস ফি আলাদা 30 টাকা করে কিনতে হয়, ফর্মটা কিনে আলাদা আবার কোর্ট ফি লাগাতে হয় সেখানে। সেটা প্রসেস ফি বাবদ টাকা দিতে হয়, ডেমি বাবদ টাকা দিতে হয়। যারা কোর্টে যান তারা জানতে পারবেন। তো আজকেও আমি যে মামলা ফাইলিং করলাম সেটার প্রসেস ফি দিতে হলো। তো সমন বা পরোয়ানা ইস্যু করবে না প্রসেস ফি যদি না দেয়। প্রসেস ফি বলতে সমনের একটা ফি। তো সমনের ফি যদি দেওয়া না হয় তাহলে সমনটা তো ইস্যুই হবে না। ওই পাঁচ পাঁচ টাকার মতো একটা ফি দিতে হয়। অল্প আসামি হলে 5 টাকা হলেই হয়। ক্রিমিনাল মামলায় সাধারণত 3 টাকা, 2 টাকা, 5 টাকা হলেই হয়। আর জরুরি ফি হিসাবে আর হয়তো বা কিছু দেওয়া যেতে পারে, ম্যাক্সিমাম 10 টাকায় হয়ে যায়। সিভিল মামলায় নৌকা ভাড়া সহ অন্যান্য কিছু ফি থাকে, সেগুলো একটু জটিল বিষয়। আবার যদি এইটা কোনো রেভিনিউ কোর্টের মামলা হয়, সেক্ষেত্রে প্রতি বিবাদী প্রতি 2.5 টাকা করে আবার কোর্ট ফি দিতে হয়। তো সেগুলোর আলাদা আলাদা হিসাব আছে, কোর্ট ফি আইনে সেটা নির্ধারণ করে দেওয়া আছে।
ক্রিমিনাল মামলায় সাধারণত মানে প্রসেস ফি হয় 2 টাকা, এবং ডেমি ফর্মে দিলে সেটা আর কোনো বাড়তি টাকা দিতে হতো না, মানে কোর্ট ফি দিতে হতো না, যেহেতু আমরা অন্য নীল কাগজে দিচ্ছি বা বারের কোনো নির্ধারিত ফর্মে দিচ্ছি। তো সরকারের এখানে লস হচ্ছে, এই কারণে আমরা 3 টাকা ডেমি বাবদ, মানে ডেমির মূল্য ধরা হয় 3 টাকা, যদিও বাস্তবে ডেমি আমাদের এখন 12 টাকা করে কিনতে হয় রাজশাহীতে। তো ডেমি বাবদ আমাদের 3 টাকা ধরে নিতে হয়। আর আমরা ডেমিতে যদি 2 টাকা লাগিয়ে দিয়ে দিতাম তাহলে হয়ে যেত, কিন্তু বার সেটা নিষেধ করছে। কারণ বারের তো 30 টাকা দিয়ে ফর্ম কিনতে হবে, নাহলে বারের তো ইনকাম হবে না। লোকাল বার অ্যাসোসিয়েশনের কথা বলছি। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রসেস ফিও দিতে হবে, না হলে সমন ইস্যু হবে না। যারা আদালতে যান তারা এই জিনিসগুলো আশা করি জানেন। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রসেস ফি না দিলে অভিযোগ খারিজ হবে, মানে যুক্তিসঙ্গত সময়। মামলা ফাইলিং হয়েছে 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে যাচ্ছে, 2-3 ডেট পার হয়ে যাচ্ছে, কিন্তু প্রসেস ফি দিচ্ছে না, মানে তলবানা। প্রসেস ফির বাংলা আমরা বলি, প্রসেসের বাংলা তলবানা, মানে তলব করার যে ফি, আসামিকে তলব করা মানে ডাকার যে ফি, সেটা নোটিশ বা সমনের ফি, যেটাই বলি না কেন। এইটা যদি না দেয় তাহলে তো সেটা ইস্যু হবে না, সেটা টাকার পরিমাণ যতও কম কম হোক, ওই 2 টাকার জন্য কিন্তু কি হবে না, সমন ইস্যু হবে না, এবং মামলা পেন্ডিং থাকার অবস্থা থাকবে। তাই মামলাটা, যেহেতু প্রসেস ফি দিচ্ছে না, তাহলে আদালত ধরে নেবে এই মামলা চালানোর কোনো কি নাই, আগ্রহ নাই বাদী পক্ষের, মামলা খারিজ করে দিবে। তাহলে 203 ধারাতে আমরা মামলা খারিজের একটা জায়গা দেখলাম। 204-এও কিন্তু মামলা খারিজ হতে পারে এই মামলা অবহেলা করলে, প্রসেস ফি না দিলে। আবার সাক্ষীর তালিকা যদি না দেয় প্রসেস ইস্যুই হবে না, সেক্ষেত্রেও কিন্তু আবার দীর্ঘদিন এইভাবে ফেলে রাখলেও মামলা খারিজ হয়ে যেতে পারে। তো 204 ধারায় প্রয়োজনীয় যে পয়েন্টগুলো সেগুলো সংক্ষিপ্তভাবে আমি দিয়ে দিয়েছি। এটা আপনাদের জন্য পড়ে নিলে খুব সুন্দরভাবে এখান থেকে আশা করছি একটা অন্তত প্রশ্ন কমন পেতে পারেন নেক্সট পরীক্ষায়। আমার ক্লাস টেস্টে তো পাবেন। 205, আসামির ব্যক্তিগত হাজিরা মওকুফ। অনেক সময় সিভিল মামলায় কিন্তু ব্যক্তিগত হাজিরা দিতে হয় না, অ্যাডভোকেট হাজিরা দিতে হয়। শুধুমাত্র সাক্ষ্য গ্রহণ যখন করা হয়, পিএইচ, এফপিএইচ বা কোনো পিটিশন হিয়ারিং এর ক্ষেত্রে আসা, বা কোনো পক্ষকে, বাদী বা বিবাদী পক্ষকে হাজির হতে হয় সিভিল মামলায়। কিন্তু ক্রিমিনাল মামলায় কিন্তু ব্যক্তিগতভাবে অবশ্যই বাদী এবং আসামি উভয় পক্ষকেই হাজির থাকতে হয় ব্যক্তিগতভাবে, প্রতিটা ডেটে হাজির থাকার নিয়ম। যদি কোনো ডেটে হাজির থাকতে না পারে, সময়ের প্রার্থনা করা হয়, টাইম পিটিশন যেটাকে আমরা বলি। কোনো গ্রাউন্ড দেখিয়ে অসুস্থ বা ভিন্ন জেলায় আছে, বা অন্য কোনো কারণ আছে, অন্য মামলায় আটক আছে, বিভিন্ন কারণে টাইম পিটিশন দেওয়া যেতে পারে। আচ্ছা, তো টাইম পিটিশন আমরা দিতে চাচ্ছি না, হাজিরা দেবো অ্যাডভোকেট হাজিরা, অনেকটা সিভিল মামলার মতন। মানে শুধুমাত্র সাদা কাগজে হাজিরা দেবো, যেটাতে সই থাকবে না, যেটাকে বলবো অ্যাডভোকেট হাজিরা। সেটাই 205 ধারায় আবেদন করতে হয় আদালতে। আদালতকে বলা হয় যে এই যিনি আসামি বা বাদী পক্ষে, যার পক্ষেই আমরা আবেদন করতে চাই, ব্যক্তিগত হাজিরা থেকে আমরা রেহাই পেতে চাই। সেক্ষেত্রে বলতে হবে যে আসামি অসুস্থ, নিয়মিত আসতে পারবে না, কিন্তু যখন সাক্ষী শুরু হবে তখন অবশ্যই আসবে, কারণ সাক্ষী শুরুর সময় আবার ব্যক্তিগত হাজিরা মাস্ট দিতেই হবে। তো এই যে 205 ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফ চাওয়া যায়, সমন ইস্যুর সময় আসামির ব্যক্তিগত হাজিরা মওকুফ পূর্বক অ্যাডভোকেট হাজিরা দেওয়া যেতে পারে। এটা অবশ্যই দরখাস্ত দিতে হবে এই 205 ধারায়। প্রয়োজনে সাক্ষ্য গ্রহণের সময় আসামির ব্যক্তিগত হাজিরার নির্দেশ। তার মানে সাক্ষ্য গ্রহণের সময় যখন প্রসিকিউশন বা বাদী পক্ষ জবানবন্দি দিবে, তখন আসামি পক্ষর আইনজীবী কি করবে, জেরা করবে। তো আসামি পক্ষর আইনজীবী জেরা করার তখনই অধিকারী হবেন যখন আসামি হাজির থাকবে। আসামি যদি অনুপস্থিত থাকে, তো সাক্ষী যদি সেদিন চলে আসে, সেদিন টাইম পিটিশন দিয়েও লাভ নাই, সেদিন টাইম পিটিশন মঞ্জুর হবে না, কারণ সাক্ষী চলে আসছে। তাই টাইম পিটিশন শোনাই হবে না, সাক্ষী চলে আসলে সেদিন টাইম পিটিশন মঞ্জুর হয় না, নামঞ্জুর হয়ে আসামির প্রতি ডাব্লুএ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়ে যায়। এটাই নিয়ম। তাই সাক্ষী গ্রহণের দিন অবশ্যই আসামিকে উপস্থিত থাকতে হবে, ব্যক্তিগত হাজিরা মওকুফ হয়ে গেলেও। সেটাই 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে। 205-এর একমাত্র দায়রা বা মহানগর দায়রা সহ আদালতে বিচার্য হলে হস্তান্তর বা বদলি এবং পিপিকে অবগতকরণ। একটা মামলা যদি ম্যাজিস্ট্রেট আদালত, সিআর মামলা তো ম্যাজিস্ট্রেট আদালতে ফাইলিং হবে, ম্যাজিস্ট্রেট আদালতে ফাইলিং হলো সিআর মামলা, বা
দায়ের করা হলো, রুজু করা হলো, বা পেশ করা হলো, বা শুরু হলো, যেটাই বলি না কেন। এরপরে এই মামলাটা যদি বড় মামলা হয় তাহলে তো ম্যাজিস্ট্রেট কোর্টে ফাইলিং হবে না, সরি বিচার হবে না, এটা চলে যাবে দায়রা বা মহানগর দায়রাতে। মহানগর এলাকার আমলি আদালতে হলে, মেট্রোপলিটন মানে এলাকায় হলে মহানগর দায়রা জজে যাবে। আর মেট্রোপলিটন এলাকার বাইরের যদি মামলা হয়, যেমন আমাদের রাজশাহীর পুঠিয়া, বাঘা, চারঘাট, দুর্গাপুর, এগুলো যদি হয় গোদাগাড়ি, এগুলো জেল মানে মেট্রোপলিটন এলাকার বাইরে, এগুলো হলে দায়রা জজ আদালতে মামলা বদলি হবে। আর মহানগর এলাকায় আমাদের রাজশাহীর যেমন আছে মতিহার, বোয়ালিয়া, তারপরে রাজপাড়া, দামকুড়া, চন্দ্রিমা, এই থানাগুলোর যদি হয়, এর শাহমকদম থানা আছে, রেলওয়ে থানা আছে, এগুলো সবগুলোই কি মেট্রোপলিটন এলাকার, বেলপুকুর আছে, কর্ণহার আছে, এই সবগুলোই হলে মহানগর দায়রাতে মামলাটা বদলি হবে। তারপরে এই মামলাটা তখন নাম্বার পড়ে যাবে দায়রা মামলা, সিআর মামলা থেকে কনভার্ট হয়ে দায়রা মামলা। দায়রা দায়রা মামলা হবে। সিআর মামলা যদি কোনো মার্ডার কেস হয় দায়রা মামলা হবে, যদি কোনো এনআই অ্যাক্টের মামলা হয় মানে চেকের মামলা হয় তাহলে দায়রা মামলা হবে। এভাবে মামলার নম্বরও পরিবর্তন হবে। আচ্ছা, তো সেটাই বলা হচ্ছে যে বদলি হবে মানে হস্তান্তর বা বদলি হবে মানে ট্রান্সফার হবে। এবং পিপি মানে ওই দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালত হলে সেই কোর্টের সংশ্লিষ্ট পিপি কে নোটিশ দিয়ে জানাতে হবে যে এই মামলা বদলি হয়ে আসছে, তার কাছে একটা মামলার বিষয়ে অবগতি পত্র যাবে। 221, মাঝখানে ধারাগুলো দরকার নেই। অভিযোগে অপরাধের বিবরণ থাকতে হবে। অভিযোগে অপরাধের বিবরণ থাকতে হবে। তাহলে এটা কি? আমরা জানি সিপিসি, সিপিসিতে ধারাগুলো আছে অনেকগুলো, আবার অর্ডার আছে, আবার আছে অর্ডারের আন্ডারে রুল বা বিধি। তো ধারাতে মূল আইনগুলো থাকে এবং বিস্তারিত পদ্ধতিটা থাকে হচ্ছে শিডিউল মানে অর্ডার এবং রুলের মধ্যে বা আদেশ ও বিধির মধ্যে থাকে। সিপিসির দুইটা পার্টে যেহেতু বিভক্ত, সিআরপিসি তে কিন্তু তা না। সিআরপিসি তে একটার মধ্যেই আছে শিডিউল, যদিও আছে তফসিল আছে, প্রথম তফসিল বাদ দ্বিতীয় তফসিলে ওই যে কলাম সংক্রান্ত বিষয়গুলো আছে, তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা আছে, তারপর চতুর্থ যে তফসিল সেখানে ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা আছে, এবং পঞ্চম তফসিলে আছে ফরমগুলো, যেটা আমি প্রথম ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। তো এই যে প্রসিডিউর, যেমন সিপিসি তে অর্ডার রুলস আছে, তো এখানে কিন্তু অর্ডার রুলস নাই। এই ধারাগুলোর মধ্যেই কিন্তু প্রসিডিউরটা বলে দেওয়া আছে। তেমন 221 এই ধারাতে বলে দিচ্ছে যে একটা অভিযোগ মানে সিআর মামলার মানে কন্টেন্ট কি হবে, সিআর মামলাতে কি কি থাকবে, সে যে ফাইলিং এর সময় একজন লয়ার সিআর মামলাতে কি কি অন্তর্ভুক্ত করে সেটা ফাইলিং করবেন, সেটা কিন্তু এখানে আছে। অভিযোগের নির্দিষ্ট নামই যথেষ্ট বিবরণ, মানে এটা কি মামলা, অভিযোগের প্রকারটা কি সেইটা। তারপরে অপরাধের নাম থাকবে, সংজ্ঞা প্রয়োজন নেই কিন্তু অপরাধের নাম দিতে, যেমন চুরি, চুরির অপরাধ, আসামি চুরি করেছে, এই যে চুরি শব্দটা বলছে। আসামি ধর্ষণ করেছে, এই ধর্ষণ শব্দটা বলছি। তারপরে বলছি আসামি ডাকাতি করেছে, এই ডাকাতি শব্দটা বলছি। আসামি সাধারণ আঘাত করেছে, তার মানে সিম্পল হার্ট, বা গুরুতর আঘাত করেছে, গ্রিভিয়াস হার্ট। এই যে নামগুলো দিচ্ছে এগুলো যথেষ্ট, সংজ্ঞার ধারা দেওয়ার দরকার নেই। আইনের নাম সহ ধারা শুধুমাত্র শাস্তির ধারা দিতে হবে, সংজ্ঞার ধারা দেওয়া দরকার নেই, শাস্তির ধারা দিতে হবে। এবং অপরাধের নাম বলতে হবে, সংজ্ঞা বলার দরকার নেই বা সংজ্ঞা উল্লেখ করার দরকার নেই, ডেফিনেশন দেওয়ার দরকার নেই, ডেফিনেশনের ধারারও দরকার নেই। অপরাধের নাম দিতে হবে এবং এই অপরাধ করার জন্য কোন ধারাতে তার শাস্তি হবে সেই ধারা সহ শাস্তির পরিমাণও উল্লেখ করার দরকার নেই, শুধু শাস্তির ধারা দিলেই হবে। যে ধারাটা দিব, কোন আইনের ধারা, আইনের নামটা তো অবশ্যই বলতে হবে। যেমন আমি বললাম যে 323 ধারা, এটা দণ্ডবিধি। তো 323 দণ্ডবিধি না অন্য কোনো আইন সেটা উল্লেখ করতে হবে না? অবশ্যই উল্লেখ করতে হবে। 6, এখানে বলা হচ্ছে ইংরেজি বা আদালতের ভাষায় ফাইলিং করা যাবে। আমরা সাধারণত বাংলা ভাষায় ফাইলিং করি, কিছু কিছু আমরা ইংরেজি ভাষাতেও করতে পারি। যেমন আমার কাছে কিছু মামলা আছে, একটা মামলার আর্জি ইংরেজিতে করা আছে। তো ইংরেজিতে করলে অপর পক্ষ মানে কিছু কিছু বিষয় বুঝতে দুই আইনজীবীর সমস্যা হতে পারে। যদিও আমরা ধরে নিতে পারি আইনজীবী মানে ইংলিশ ভালো জানেন, তবে এখানে প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে? কারণ প্রচলন কম আছে ইংলিশের।
ইংলিশ যদি কেউ দরখাস্ত করে তাহলে আদালত কিন্তু বলতে পারবেন আপনি ইংলিশে কেন দিলেন, কারণ ধরেই নেওয়া হবে তিনি একজন যোগ্য ব্যক্তি, তাকে এই বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, তার মানে তিনি বাংলা ইংলিশ উভয় ভাষাই খুব ভালোভাবে জানেন। তো আপনি ফাইলিং ইংলিশেও করতে পারেন অথবা আদালতের ভাষায়। আদালতের ভাষায় বলতে আমাদের যে আদালত সেটা বাংলা ভাষায়। এই আইনটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা আইন ভারতীয় উপমহাদেশের জন্য। তখন ভারতে কিন্তু অনেকগুলো ভাষা আছে, এক একটা প্রদেশে এক একটা ভাষা। যেমন পশ্চিমবঙ্গে হলে বাংলা ভাষা হবে, তারপরে চেন্নাইয়ে যদি হয় সেখানকার তেলুগু বা তামিল এই ধরনের ভাষা হবে। এক একটা স্টেটে এক এক ভাষায় কাজ হবে। তো সেটার কারণে এটা কিন্তু বলা আছে। এবং বাংলাদেশে বাংলা এবং ইংলিশ ছাড়া অন্য ভাষার কিন্তু প্রচলন নাই, যদিও অন্য কিছু ভাষা আছে, বাংলাদেশের উপজাতীয় ভাষাগুলো আছে, চাকমা, মারমা। তো সেগুলো কিন্তু আদালত ব্যবহার করা হয় না, কারণ তাদের জন্য আলাদা কোনো পৃথক মানে স্পেশালাইজড আদালত নাই বাংলাদেশে। তো আইদার ইংলিশ অর বাংলা, এই দুইটা ভাষার যে কোনো একটাই আদালতে ব্যবহৃত হয়। আচ্ছা, 7 নম্বরে পূর্ব দণ্ড। মানে যদি দেখি যে এই আসামি এই ধরনের মামলায় এর আগে চুরি মামলা করছি আসামির বিরুদ্ধে, আগে একটা চুরি মামলায় তার সাজা হয়েছে 3 বছরের, তো সেটা আমরা এখানে রেফারেন্স দিয়ে দিতে পারি, ইওর অনার এই আসামি একজন অভ্যাসগত অপরাধী, সে চুরির সাথে জড়িত, ইতিপূর্বে এত নং মামলায় এত তারিখে তার 3 বছরের গুরুত্ব মানে 3 বছরের একটি সাজা হয়। এখানে সাজার বর্ণনাটা দিয়ে দিলাম যে তার বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড হয়, সেই সাথে 10,000 টাকা অর্থদণ্ড হয়। তো যেটা থাকবে, যদি থেকে থাকে আমরা দেবো। একাধিক মামলা হলে একাধিক মামলারও বর্ণনা দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, আপনার এই মামলাটা আরো স্ট্রং হয়ে গেল, মানে আসামিকে আরো পচিয়ে দেওয়া হলো। দেখবেন মামলার শুরুতেই বলা হয় যে বাদী একজন সহজ সরল আইন মান্যকারী ব্যক্তি এবং আসামি বা আসামিরা সন্ত্রাসী, অর্থলোভী। যদি চিটিং কেস হয়, প্রতারণার মামলা হয়, তাহলে অর্থ লোভী, পরধন লোভী, প্রতারক এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি, ধূর্ত। আর যদি দেখি যে মারামারি মামলা হয় তাহলে বলি সন্ত্রাসী, দুর্দান্ত, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। মানে মামলার নেচারের উপর ভিত্তি করে আসামিকে নেতিবাচক বিশেষণে বিশেষিত করা হয়। আর বাদী সবসময় দুধে ধোয়া, বাদীর কোনো দোষ নাই, বাদী আইন মান্য করে, খুব ভালো মানুষ। মহিলা হলে সহজ সরল অবলা, এরকম শব্দ আমরা ব্যবহার করি। আর পুরুষ হলেও এই ধরনের ব্যবহার, তা কি পেশার সাথে জড়িত, এভাবে আমরা শুরু করি। এইটা একটু শুরুতে এই যে 2-3টা লাইন আমরা দিই, এটা দ্বারা কি মামলার ফাইলিং এ প্রভাব পড়ে কিনা আমারও জানা নাই। কোনো প্রভাব পড়ে না, কারণ এগুলো মামলায় কোনো পর্যায়ে কাজে আসে না। কিন্তু এটা লেখার একটা চল হয়ে গেছে, তাই আমরা লিখতে দেখি। কারণ এই জবানবন্দি বা জেরায় কখনো এই লাইনগুলো কখনো কি করা হয় না, ট্রাই করা হয় না, মানে এগুলো রিপিট করা হয় না। সাক্ষী পর্যায়ে যেগুলোর কোনো কাজে নাই, তো সেগুলো মামলায় ওই লাইনগুলো রেখেই কি না, না রেখেই কি, হয়তো বা বাদীকে কনভিন্স করার জন্য আইনজীবী এই ধরনের শব্দ লেখে, বাদীর যেন একটা ভালো ফিলিংস তৈরি হয়। তো বাদীকে যদি কনভিন্স করতে পারেন ফি একটু ভালো পাওয়া যাবে, বা ফি দিতে একটু কুণ্ঠাবোধ করবে না, মানে খুব ভালোভাবে ফিটা দিবেন, নানান ভাবে হতে পারে, এই ধরনের একটা প্রচলন আছে আর কি। যারা সিআর মামলার ফাইলিং দেখতে চান একটু লিখে দিবেন ক্লাস শেষে বা বিরতিতে, যে সিআর মামলার একটা স্যাম্পল দেখতে চাই। স্যাম্পল চাইলে আমি স্যাম্পল দিয়ে দেবো। আদালত অভিযোগ পরিবর্তন করতে পারে। অভিযোগ বলতে এখানে কিন্তু চার্জের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর রায় ঘোষণার পূর্বে পরিবর্তন, সংযোজন, নতুন ভাবে চার্জ গঠন আসামিকে পড়ে শোনাতে ও বোঝাতে হবে। তো চার্জে কি থাকবে এবং চার্জ পরিবর্তন কি করে হবে, এখানে অভিযোগ বলতে চার্জকে বোঝানো হচ্ছে চার্জ গঠনের সময়। আচ্ছা, আরেকটা জিনিস কেউ জানেন কিনা আপনাদের প্রশ্ন করি। সিভিল মামলায় যেটা দাখিল করে মামলা হয় সেটাকে বলা হয় আরজি, প্লেন্ট। আর ক্রিমিনাল মামলায় কোর্টে যদি যেটা দাখিল করি সেটাকে বলে কমপ্লেন্ট। তাহলে সিভিল মামলায় আরজির বাংলা হচ্ছে প্লে মানে আরজির ইংরেজি হচ্ছে প্লেন্ট। আর ক্রিমিনাল মামলায় অভিযোগ বা নালিশি দরখাস্তের ইংরেজি হচ্ছে কমপ্লেন্ট। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, সিভিল মামলায় কিন্তু আরজি পরিবর্তনের বা সংশোধনের কিন্তু সুযোগ আছে। একাধিকবার সংশোধন করা যায়, কোনো জায়গায় ভুল হয়েছে, পরিমাণে ভুল হয়েছে, নামে ভুল হয়েছে, বানানে ভুল হয়েছে, তফসিলে ভুল হোক বা যে কোনো জায়গায় ভুল হোক, একাধিকবার সংশোধনের সুযোগ আছে। সেক্ষেত্রে ক্রিমিনাল মামলায়, একটা সিআর মামলায় হোক বা একটা এজাহার
দায়ের করে জিআর মামলা হোক, সিআর, জিআর বা এনজিআর, বা একটা পিটিশন মামলা, যে কোনো মামলায় এই যে দরখাস্ত, সিআর মামলার বা এজাহার, এটা কি সংশোধনের কোনো সুযোগ আছে দরখাস্ত দিয়ে? কেউ জানেন কিনা এটা বলবেন, সুযোগ আছে কিনা, শিওর হয়ে বলবেন। হ্যাঁ, শিবলি ভাই, আপনার লাইন অন হয়েছে, কথা বলতে হবে শিবলি ভাই। যতটুকু জানি এটার সুযোগ নেই প্রাথমিক পর্যায়ে, আপিলে গিয়ে হয়তো নতুন করে ইয়ে করা যেতে পারে যতটুকু। জি, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, আবার বলেন। শুনতে পাচ্ছেন? আপ- হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, আবার বলেন। জি, যতটুকু জানি এটা ক্রিমিনাল মামলায় আর যে সংশোধনের কোনো সুযোগ নেই, যেটা আপনার অভিযোগ বা আহ, নালিশ, সেটা সংশোধনের সুযোগ নেই। আচ্ছা, আবার কি বলছেন? আপিলে গিয়ে সংশোধন হতে পারে এটা বলছিলেন, তাই তো? আপিলে হ্যাঁ সেটা তো আপিল তো আলাদা জিনিস সেটা। আপিলে গিয়েও সুযোগ নেই। হ্যাঁ, হ্যাঁ, আপিল মেমো আপিল তো হ্যাঁ আপিল মেমো। এখানে আপিল আদালতের ক্ষমতার মধ্যে কখনো আর্জি সংশোধনের বিষয়টি নাই। মানে ক্রিমিনাল মামলায় যেটা একবার লেখা হয়ে গেছে, সেইটা আর পরিবর্তনের কোনো সুযোগ নেই। ঠিক আছে, সংশোধনের কোনো সুযোগ নেই। এটা কিন্তু একটা খুবই সিরিয়াস বিষয়। এই কারণে খুব সুষ্ঠুভাবে মামলা ফাইলিং করতে হয়। কোনো জায়গায় ভুল হয়ে গেলে সেটা সুযোগ নিয়ে নেবে আসামি পক্ষ। ঠিক আছে, তো এটা আপনাদের আহ, মানে প্র্যাকটিক্যাল বিষয় লিখে দিতে পারেন, কোথাও কিন্তু লিখা নাই আইনে। কিন্তু আপনাদের এটা প্র্যাকটিক্যাল বিষয়, আপনারা নোট করে নেবেন যে ক্রিমিনাল মামলায় অভিযোগ, অভিযোগ বলতে এখানে ফাইলিং যে আরজি, আমরা এটাকে আরজি বলি আর কি, বা এজাহার বলি কিনা, বা মানে অভিযোগের যে দরখাস্ত বা নালিশি দরখাস্ত বলি। তো সিআর মামলার নালিশি দরখাস্ত, জিআর মামলার এজাহার পরিবর্তনের কোনো সুযোগ নেই, এভাবে নোট নিতে পারেন। আচ্ছা। হবে। আচ্ছা শিবলি ভাই, এই যে সিপিসি এবং সিআরপিসি সামান্য তুলনামূলক, মানে তুলনা করে পড়াচ্ছি, বিষয়টা কেমন লাগছে? আমি বলছি যে সিপিসি এবং সিআরপিসির যে জায়গায় মিলের জায়গায় একটু তুলনা করে, যেমন এই মুহূর্তে যেটা প্রশ্নটা করলাম, আরজি পরিবর্তন করা যায়, নালিশি দরখাস্ত পরিবর্তন করা যায় না, এই যে তুলনা করে পড়ার বিষয়টা, এটা কিভাবে দেখছেন? যদিও সময় বেশি লাগছে। এটা একটা খুবই ভালো, খুবই ইতিবাচক একটা জিনিস। আমাদের আসলে দুইটা যেহেতু পৃথক ব্যবস্থা, আমার তুলনামূলক আচরণ আমাদের জন্য পরীক্ষার জন্য এবং পরীক্ষার পরে যে বাস্তব জীবনের চর্চার জন্য কাজ দেবে ইনশাআল্লাহ, সেটা বুঝতেছি আমি। সেটাই। কাজে আমি এটা খুব এই ভালো হ্যাঁ, তো এইটা অবশ্যই নোট করে নেবেন নোটে, যেহেতু আপনাদের প্রিন্ট করা নোট হাতে আছে, অবশ্যই এই জিনিসগুলো নোট করবেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেমন আপনারা নোট করেছেন, এইভাবে এই নোটের উপরে নোট করবেন। আলাদা নোটে যথেষ্ট ফাঁকা জায়গা আছে দু এক লাইন লেখার জন্য, ভিন্ন কালি দিয়ে নোট করলে নোটিশেবল বেশি হবে। আচ্ছা, এবার 234 ধারা আমরা যারা লিখিত ব্যাচ, তারা তারা কিন্তু অলরেডি পড়ে ফেলেছে। এমসিকিউ ব্যাচের জন্য এবার পড়ছি। একই প্রকৃতির তিনটি অপরাধ 12 মাস বা 1 বছরের মধ্যে সংঘটিত হলে অভিযোগ গঠন এর নিয়মটা কি হবে? মানে একই ধরনের অপরাধ করেছে, চুরি করেছে বা দর্শুতা করেছে, বলপূর্বক আদায় করেছে বা আত্মসাৎ করেছে, হ্যাঁ, বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বা প্রতারণা করেছে, সবকিছুই কিন্তু ওই সম্পত্তি রিলেটেড অপরাধ। তো এইগুলো যদি অপরাধ করে, তিনটি অপরাধ করে, এবং সেটা যদি 1 বছরের মধ্যে করে, মানে প্রথম অপরাধ এবং শেষ অপরাধের মধ্যে দূরত্ব সর্বোচ্চ 1 বছর যদি হয়, এরকম যদি কিছু হয়, তাহলে অভিযোগ গঠন কিভাবে হবে, মানে চার্জ গঠন কিভাবে হবে? ভিকটিম ভিন্ন ভিন্ন হলেও একত্রে অভিযোগ গঠন করা যাবে। মনে করেন যে একজন ব্যক্তি এক্স এর বাড়িতে জানুয়ারি মাসে চুরি করলো, এবং ওয়াই এর বাড়িতে মার্চ মাসে চুরি করলো। তারা 2 মাসের ব্যবধানে দুইজনের বাড়িতে চুরি করলো। সেই ক্ষেত্রে এই চোরের প্রথম যদি মামলা হয়ে যায়, পরে যে মামলা হলো, দুইটা মামলা কিন্তু তখন মার্জ হয়ে যাবে, একটা মামলা হয়ে যাবে। এবং দুইটা মামলা হয়ে গেলেও তখন একত্রে বিচার করা যাবে। তাই একত্রে অভিযোগ গঠন করা যাবে সেটা বলা হচ্ছে, কারণ সে একই ধরনের অপরাধ করেছে। তো এইটা বাস্তবে করাটা একটু টাফ হয়, কারণ যদি দুইজন বাদী হয়ে যায় মামলায়, তো দুই বাদী যদি না চাই তাহলে হবে না, তবে দুই বাদী যদি চাই মামলায় হতে পারে।
হ্যাঁ, বলেন। যে এখানে জানতে চাচ্ছেন যে যদি প্রথম মামলায় তার চার্জ গঠন হয়ে গিয়ে থাকে, হুম। সেক্ষেত্রে দ্বিতীয় মামলায় কি পুনরায় কি চার্জ গঠন করে চার্জ সংশোধন করা হবে কি, নাকি কি হবে? এখানে আমি এরকম বাস্তবে দেখিনি, কিন্তু আইনে আছে ভিকটিম ভিন্ন হলেও, তার মানে ভিন্ন ভিন্ন বাড়িতে চুরি করেছেন ধরে নেন, সে ফর এক্সাম্পল। তো এখন প্রথম যিনি মামলা করেছেন আবার দ্বিতীয় জন মামলা করেছেন, সাধারণত এই দুইটা মামলা একত্রে করাটা টাফ। হ্যাঁ। তো এইটা না করে প্রথম জন যদি মামলা করে, দ্বিতীয় জন মামলা না করলে তদন্তে গিয়ে, মানে যখন তদন্ত হবে, ইনভেস্টিগেশন গিয়ে প্রথম মামলার আন্ডারে তাকে নিয়ে আসা যাবে। বুঝতে পেরেছেন? যদি তদন্ত চলাকালীন অবস্থায় থাকে তাহলে তার চার্জ গঠন হয়নি, কারণ চার্জশিট না আসলে তো চার্জ গঠন হয় না। তো ধরে নিতে পারি এরকম যে জানুয়ারি মাসে যে চুরি হলো তখন মামলাটা হলো, এবং মার্চ মাসে যে চুরি হয়েছে তখন বলা হলো যে এই ধরনের একটা মামলা হয়েছে, এই মামলাতেই তাকে প্রবেশ করে দেওয়া হোক। সেই ক্ষেত্রে দ্বিতীয় ভিকটিম মামলার সাক্ষী হয়ে যাবে, চার্জশিটে তার নাম আসবে। অথবা বিপরীত হতে পারে, প্রথমটা মামলা হয়নি বা জানতে পারেনি কে চোর, দ্বিতীয় ঘটনার সময় বা তৃতীয় ঘটনার সময় জানা গেল যে এই আগের দুইটা ঘটনা ঘটিয়েছিল বা আগের একটি ঘটনা ঘটিয়েছিল। ওকে। তো লাস্টে যে মামলাটা হলো ওটাই একমাত্র মামলা হলো, আগের ঘটনাগুলো তখন এই মামলার আন্ডারে চলে আসবে ইনভেস্টিগেশনের সময়, তখন চার্জে আগের ঘটনাগুলো এখানে সিরিয়ালি চলে আসবে, চেন অফ অফেন্স হিসাবে। এইভাবে আসতে পারে, তবে পৃথক মামলা হয়ে গেলে সাধারণত মার্চ করার এটা জটিল, এটা আমি বাস্তবে কখনো দেখিনি। তবে মামলা মানে একটা হয়েছে এবং আরেকটার আন্ডারে ঘটনাটাকে প্রবেশ করা, এটাই এই যে উপধারা এটার উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা জিনিস তো যে যদি চার্জ গঠন হয়ে গিয়ে থাকে, প্রথম মামলা যদি চার্জ গঠন হয়ে গিয়ে থাকে, এরপরে যদি দ্বিতীয় মামলাটার বিষয়টা আসে, সেক্ষেত্রে চার্জ গঠনটা কি, প্রথম চার্জ গঠনটা কিভাবে হবে? এখানে যদি প্রথম মামলা হয়ে যায়, দ্বিতীয় মামলা যদি হয়ে যায়, তাহলে পৃথকভাবে মামলা চলবে, এরকমই স্বাভাবিক। মানে প্রথম মামলা হয়েছে, তদন্ত করতে গিয়ে দ্বিতীয় মামলার সন্ধান পাওয়া যাচ্ছে, মানে দ্বিতীয় মামলা হয়নি, দ্বিতীয় ঘটনার সন্ধান পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে একটা মামলার আন্ডারেই দ্বিতীয় ঘটনাটা প্রবেশ করে যাবে। বুঝতে পেরেছেন? আর যদি তদন্ত অবস্থায় এগুলো আসে তখন তো চার্জ তো গঠন হবেই না। বুঝতে পেরেছেন বিষয়টা? না, আমি স্যার ওটা আর একটু জিজ্ঞেস করছি যে যদি চার্জ গঠন হয়ে গিয়ে থাকে, আদালতে চার্জ গঠন হয়ে গিয়েছে একটা মামলায়, হুম। পরবর্তীতে দ্বিতীয় মামলাটা দায়ের হয়েছে, সেক্ষেত্রে কি ওই প্রথম যে চার্জ গঠন হয়েছে আদালতে, সেটার ক্ষেত্রে সেটা কি হবে? ওই পৃথক পৃথক ভাবেই চলবে, এরকমই চলে। জি জি, তাহলে আলাদা বুঝতে পারছি। আলাদাই মামলা থাকবে, সেক্ষেত্রে তিনটি অপরাধ একসাথে বিচার বা এক মামলায় নিয়ে আসা সম্ভব না, কারণ মামলা আলাদা হয়ে গেছে। তো দুইটা যেহেতু একত্রে চার্জ করা গঠন, জটিলতা, ওই দুইটা জি জি। মামলা বা তিনটা মামলা একত্রে করা জটিলতাটা আদালত নেয় না আর কি, আমি বাস্তবে দেখিনি। তবে মামলা হয়নি, ঘটনা তিনটা জানা গেছে, তখন একটা মামলায় তিনটা ঘটনাকে মার্জ করা হয়, এবং ওই সময় অবশ্যই চার্জ গঠন হয় না, কারণ তদন্ত পর্যায়ে থাকে মামলা। আচ্ছা, দণ্ডবিধির 379 মানে বাইরে চুরি, ও 380 অর্থাৎ গৃহ চুরি, চুরি এবং গৃহে চুরি একই প্রকৃতির অপরাধ। অবশ্যই একটা ঘরে চুরি আর বাইরে চুরি হোক, দুইটাই তো চুরি, কি চুরি করলে সেটা ম্যাটার না, চুরি। এগুলোর উদ্যোগ বা এগুলোর চেষ্টা এবং চেষ্টার অপরাধ, চেষ্টা বলতে 511 ধারায় কিন্তু চুরির চেষ্টার সাজা আছে। তো এগুলো কিন্তু একই ধরনের অপরাধ হবে। আচ্ছা, 235 এখানে বলা হচ্ছে একাধিক অপরাধের বিচার। অপরাধ যদি একাধিক হয় তাহলে বিচার কি করে হবে, মানে সাক্ষ্য গ্রহণ কিভাবে হবে? কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ একটিমাত্র কার্যের সামিল, মানে কয়েকটি কাজ মিলে একটি কাজ করা হয়েছে। যেমন আমরা উদাহরণগুলো দেখি পেনাল কোডে, যে একজন বিষ সংগ্রহ করার জন্য টাকা দিল, একজন বিষটা কিনে নিয়ে আসলো, আরেকজনের হাতে দিল, সেই বিষটা কাউকে প্রয়োগ করে তাকে হত্যা করা হলো বা খুন করা হলো। তো এটা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি কাজের সমষ্টি, যার আউটপুট কি, একজন ব্যক্তির মৃত্যু। অপরাধটাকে একটা মার্ডার। একই ব্যক্তি কর্তৃক কৃত হলে অভিযোগ একটি বা একাধিক হতে পারে, কিন্তু মামলা একটি হবে। যদি একই ব্যক্তি এই ধরনের ভিন্ন ভিন্ন কাজ করে, করে একটা আউটপুট দেয়, তাহলে কিন্তু অভিযোগ একটি হবে, বা একাধিকও হতে পারে, কিন্তু মামলা একটাই হবে। একটা মামলার আন্ডারেই অভিযোগ ভিন্ন ভিন্ন হতে পারে। তার মানে একটা মামলা চার্জ, কিন্তু চার্জ একটাই গঠন করা হবে, কিন্তু চার্জের যে বিষয় সেটা আলাদা আলাদা হতে পারে। চুরির জন্য একটা চার্জ, দস্যুতার জন্য একটা চার্জ, তারপর বলপূর্বক আদায়ের জন্য একটা চার্জ, বিশ্বাস ভঙ্গ করেছে বা প্রতারণা করেছে সেটার জন্য একটা চার্জ, যদি আঘাত করে থাকে সেটা সাধারণ হোক বা গুরুতর হোক
324, 25, 26 যেটা হোক না কেন, সেটার জন্য আলাদা একটা চার্জ। 506 ধারায় যদি হুমকি দিয়ে থাকে সেটার জন্য আলাদা চার্জ। তার মানে অভিযোগের হেডিং একটা, তার আন্ডারে চার্জের যে পয়েন্ট, প্রতিটা অপরাধের জন্য আলাদা আলাদা চার্জের একটা করে কি থাকবে, ডেডিকেটেড পয়েন্ট থাকবে। সেটাকেই বলা হচ্ছে একাধিক হতে পারে চার্জ। অভিযোগ মানে অভিযোগ পত্র একটা বা চার্জ গঠনের ফর্ম একটা, কিন্তু ওই একটা ফর্মের আন্ডারে একাধিক চার্জ বা অভিযোগ, মানে অপরাধ যেহেতু অনেকগুলো করেছে তাই অনেকগুলোই অভিযোগ এখানে নিয়ে আচ্ছা, তাহলে 235 ধারায় বলো, যেটা পড়ছিলাম যে পরস্পর সম্পর্কযুক্ত যদি কোনো অপরাধ হয় এবং সেটার মাধ্যমে একটি মাত্র অপরাধ হয়, মানে একটি অপরাধের শামিল হয়, তাহলে একই ব্যক্তি কর্তৃক যদি হয় তাহলে অভিযোগ একটি হবে, মানে যদি আসামি একটি হয় অভিযোগ একটি হবে, অথবা একাধিকও হতে পারে কিন্তু মামলা একটি হবে। দুই বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত যদি অপরাধ হয়, মানে অপরাধ আইনে দুই রকম, সেক্ষেত্রে বা তিন রকম বা আরো বেশি অপরাধ করেছে, একই ব্যক্তি কর্তৃক কৃত হলে অভিযোগ একাধিক হবে, মামলা কিন্তু একটি হবে। একক কার্য বা মিলিত কার্য বা সমন্বিত কার্যের জন্য অভিযোগ একটি হবে, মামলা একটি হবে। অভিযোগ কয়টি, মামলা কয়টি, এই বিষয়ে 235 ধারায় বলা হচ্ছে। এই ধারা দণ্ডবিধির 71 ধারাকে প্রভাবিত করবে না। এখানে কিছু উদাহরণ আছে, বই থেকে অবশ্যই দেখে নেবেন, তাহলে এই 235 ধারার যে বক্তব্য এটা কিন্তু আরো ক্লিয়ার হবে আপনাদের। 239, যে সকল ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে, মানে একটি মামলায় জড়িয়ে একই অভিযোগে অভিযুক্ত করা যাবে। যেমন 34 ধারা যদি থাকে, তারপরে 143 ধারায় যদি তারা বেআইনি সমাবেশ করে সেক্ষেত্রে শাস্তি দেওয়া যায়, বা 149 ধারায় যদি কমন অবজেক্ট থাকে, বা 114 ধারায় যদি সহায়তাকারী একত্রে থাকে, এক জায়গায় থাকে, ঘটনাস্থলে থাকে, তো এই ধরনের সেকশনে একত্রে বিচারের কথা বলা হচ্ছে। একই কার্যের দ্বারা কৃত একই অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ, মানে একটি কাজ করেছে একাধিক আসামি মিলে, সেক্ষেত্রে একটি মামলা, অভিযোগ একত্রে হবে। একই অপরাধ ও উক্ত অপরাধের সহায়তা বা চেষ্টা, সহায়তা বলতে অ্যাবিটমেন্ট যদি করে, মানে কোনো অপরাধে যদি অ্যাবিটর থাকে আর যদি অ্যাটেম্প থাকে, কেউ চেষ্টা করেছে এবং কেউ অপরাধ করেছে, সেই ক্ষেত্রেও ওই অপরাধকারী এবং চেষ্টাকারী বা সহায়তাকারী একসাথে একই মামলায় যুক্ত করে ফাইলিং করা যাবে এবং চার্জ একত্রে গঠন করা যাবে। 12 মাসের মধ্যে কৃত যুক্তভাবে, যেটা 234 ধারার যে মানে যেখানে বলা আছে সেই ধরনের হলে আহ, এখানে লিঙ্ক করে দেওয়া আছে, সেক্ষেত্রেও যুক্তভাবে করা যাবে 12 মাসের মধ্যে হলে, যেটা 234 ধারা আমরা দেখলাম। একই কার্যের দ্বারা কৃত বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ, মানে একটি কাজ থেকে কিন্তু অপরাধ ভিন্ন ভিন্ন হয়েছে, যেমন আমরা উদাহরণ দেখেছিলাম 38 ধারায়, পেনাল কোডের 38 ধারায় যেটা উদাহরণ দেওয়া আছে। তো কমন ইন্টেনশন শুধু 34 ধারায়, 38 ধারায় কমন ইন্টেনশনের অনেকটা বিপরীত। 34 ধারা থাকলে সবার কিন্তু সমভাবে দোষী হবে, যেটাকে বলছে জয়েন্ট লাইবিলিটি। আর 38 ধারায় বলছে যে কাজ একটা হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া যাবে আসামিদের। 38 ধারায় যার মনে করেন যে একজন ব্যক্তি কি হয়েছে, মারা গেছে, তো এটা কারোর জন্য হবে কি কালপেবল হোমিসাইড, আবার কারোর জন্য হয়তো বা মার্ডার, এরকম হতে পারে, বা কারোর জন্য হয়তো বা প্ররোচনা দেওয়া, চুরি, বলপূর্বক গ্রহণ, অপরাধমূলক আত্মসাৎ, সবগুলো কিন্তু সম্পত্তি সংক্রান্ত। তো এই আত্মসাৎ সম্পর্কিত সম্পত্তির বিষয়ে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তি, মনে করেন কেউ চুরি করলো, কেউ সেই চুরিকৃত মালটা গ্রহণ করলো, কারো কাছে পাওয়া গেল, 411 ধারার যে বিষয়টা। তো যদি এটাই হয়, একজন চুরি করলো, একজন চুরিকৃত মাল নিজের কাছে রাখলো, একজন আবার সেই মালটা নিয়ে ব্যবহার করলো, চুরিকৃত মাল জেনেও। তো এই চুরিকৃত কোনো মনে করেন মোবাইল ফোন, এইটা যে চুরি করলো সেও অপরাধী, চুরি করে যার কাছে এখন আছে সেও অপরাধী, এবং মাঝখানে যারা যারা এর সাথে জড়িত আছে সবাই কি অপরাধী। ধারা 411, 411-তে কি আছে,
চুরিকৃত মাল যার কাছে পাওয়া যাবে, মানে আলামত উদ্ধার হবে, চোরাই মাল যার কাছে পাওয়া যাবে, 411 ধারায় শাস্তি সেটাতে। 414 মতে অভিযুক্ত ব্যক্তি, 414 হচ্ছে ডাকাতিকৃত মাল যেখানে পাওয়া যাবে। যে কোনো পর্যায়ে কোনোভাবে জড়িত ব্যক্তি। জাল মুদ্রা, যেটা 12 অধ্যায়ের বিষয় পেনাল কোডের, সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি বর্গ। মনে করেন কেউ জাল মুদ্রা তৈরি করছে, মানে জাল নোট, 500 টাকা 1000 টাকার নোট জাল করছে, একজন এটার সাথে জড়িত আছে। কেউ ডিজাইন করছে, কেউ প্রিন্ট করছে, কেউ কাগজ কাটছে, কেউ ভিতরে ওই যে ছোট রিবন সেটা প্রবেশ করাচ্ছে। তো একটা বিশাল কর্মযজ্ঞ। তো এই যে কর্মযজ্ঞের সাথে হয়তো বা প্রোডাকশন পর্যায়ে 10-12 জন জড়িত এই টাকাটা তৈরি করতে। আচ্ছা, এটা আবার বিলি বন্টন করতে হবে, লোক সেট করাচ্ছে যে এই ঢাকায়, এই চট্টগ্রাম, এই এলাকায় এগুলো ছড়িয়ে দিবে। তার মানে এজেন্ট নিয়োগ করা আছে বা এজেন্ট আছে, অপরাধ চক্র একটা চেনের মাধ্যমে চলে। এগুলো আমরা কিভাবে জানতে পারি? ওই যে মাঝে মধ্যে জাল নোট যারা তৈরি করে তাদের ইন্টারভিউ আমরা দেখতে পাই, রেড পড়েছে এবং সাংবাদিক হাজির ক্যামেরা নিয়ে। তো তাদেরই বর্ণনা শুনে ভিডিও কিছু দেখেছি, সেখান থেকে আমি আপনাদের বলছি। তো এই যারা তৈরি করছে এখান থেকে শুরু করে এবং যারা মার্কেটে জাল নোট ছেড়ে দিচ্ছে, ওই এই শুরু থেকে মানে টপ টু বটম এর মাঝখানে যারা যারা আছে সবাই কিন্তু একটা মামলায় জড়িত হবে। মনে করেন জাল মামলার জন্য মিস্টার এক্স জড়িত হলো এবং ওয়াই, মিস্টার এক্স এর সাথে যারা, মনে করেন মিস্টার এ জড়িত আছে প্রথমে, তাহলে এ বি সি ডি এর সাথে আরো যত ব্যক্তি আছে সবাইকে একটা মামলায় ওই জাল নোট করার অপরাধে অপরাধী করা হবে। একটা গুরুত্বপূর্ণ ধারা 241 ক, অব্যাহতি বা ডিসচার্জ। চার্জ গঠনের সময় আসামি যদি মনে করে যে এই মামলায় আমাকে রাখার মতো কিছু নাই, আদালতে ডিসচার্জের আবেদন দেওয়া হলো। ডিসচার্জে প্রসিকিউশন বা বাদী পক্ষ চেষ্টা করবে যেন চার্জ গঠন করে মামলাটি পরবর্তী পর্যায়ে অর্থাৎ সাক্ষীর জন্য চলে যায়। আর আসামি পক্ষ চেষ্টা করবে যেন চার্জ গঠনই না হয়, আসামিকে ডিসচার্জ করে দেওয়া হয়। মানে চার্জ গঠনের বিপরীতই হচ্ছে ডিসচার্জ। চার্জ গঠন হলে মামলাটা চলতে থাকে, এখানে বাদীর লাভ হয় এবং মামলায় আসামির সাক্ষী শুরু হয়। আর ডিসচার্জ হয়ে গেলে বাদীর একেবারে ক্ষতি, মামলা সেই দিনই শেষ, আসামি মামলা থেকে বের হয়ে গেল। তো একটা মামলায় একাধিক যদি আসামি থাকে, মনে করেন 5 জন আসামি, 2 জন ডিসচার্জ হলো, 3 জন থেকে গেল, এরকম হতে পারে। মানে কিছু ব্যক্তি ডিসচার্জ হলো বা সকল আসামি ডিসচার্জ হতে পারে। যদি কারো অভিযোগ, কারো প্রতি যদি মানে পার্ট প্লে কম থাকে এবং মামলা এমন ভাবেই তৈরি করা হয়েছে যে 5 জন আসামির মধ্যে 2 জন আসামি কি করেছে সেটা স্পষ্ট লিখাই নাই, বা তাদের বিরুদ্ধে খুব একটা কি পাওয়া যাচ্ছে না, মামলায় নথিপত্র বিশ্লেষণ করলে তাদের যে পার্ট প্লে বা অভিযোগ তাদের বিরুদ্ধে খুব একটা চাই না, তখন একটা অব্যাহতির দরখাস্ত দেওয়া যেতে পারে। তবে আসামি পক্ষ অব্যাহতির দরখাস্ত খুব কমই দিয়ে থাকেন। কেন? অব্যাহতির দরখাস্ত দেওয়াটা রিস্ক, যদি অব্যাহতি না পাই তার মানে পরবর্তীতে এই মামলায় সাজা হওয়ার সম্ভাবনা বেশি। ওই কারণে অব্যাহতির দরখাস্তটা খুবই রিস্কি একটা ডিসিশন। কারণ আসামি পক্ষ কোনো কাগজপত্র দাখিল করতে পারে না অব্যাহতির দরখাস্ত হিয়ারিং এর জন্য। বাদী পক্ষ যা যা দিয়েছে সেটার ভিত্তিতেই শুনানি করতে হয়। বাদীর পক্ষের যদি মামলার ব্যাপক দুর্বলতা থাকে তখন অব্যাহতির দরখাস্ত দেওয়া যেতে পারে। কখন দিবে? যেদিন চার্জ গঠনের জন্য আছে সেই দিন। দেখবেন কজ লিস্টে কি থাকে? চার্জ, মানে সেদিন চার্জ গঠন করা হবে, তো সেই দিন অব্যাহতির দরখাস্ত দিতে হয়। অভিযোগ ভিত্তিহীন প্রতীয়মান হলে, আদালতের কাছে যদি মনে হয় যে অভিযোগ ভিত্তিহীন, মানে অভিযোগ বলতে এখানে দাবিকৃত যে অভিযোগ আসামিরা করেছে, এই যে অভিযোগ মানে কমপ্লেন, তো কমপ্লেন যদি বেজলেস মনে হয় এই আদালতের কাছে, এবং এটা অবশ্যই আদালতকে বিশ্বাস করাবে কি আসামি পক্ষের আইনজীবী, হিয়ারিং এর মাধ্যমে দরখাস্তে কিছু গ্রাউন্ড তুলে ধরবে, মৌখিকভাবে কিছু কথা বলবে এবং এই বাদী পক্ষের যে মামলার কাগজপত্র আছে সেগুলো বিশ্লেষণ করে বলবে, তখন আদালত কনভিন্সড হলে অবশ্যই আসামিকে বা আসামিদেরকে অব্যাহতি দিবে। এটা কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট দিয়ে থাকে। 241 ক, ম্যাজিস্ট্রেট কোর্ট আসামিকে অব্যাহতি দেয়। দায়রা জজ কখন অব্যাহতি দেয় এটা আমরা পরবর্তী ধারায় 265 ধারাতে আমরা দেখতে পাবো যে দায়রা জজ কিভাবে অব্যাহতি দেয়। 242 অভিযোগ গঠন। আচ্ছা, অব্যাহতি দিলে তো দিল, যদি না দেয় তাহলে পরবর্তী ধারা 242 আছে কিন্তু অভিযোগ গঠন বা ফ্রেমিং চার্জ। তো আমি এর আগে বারবার বলেছি লিখিত ব্যাচে যে
চার্জ গঠনটা অনেক সময় বিয়ের আগে গায়ে হলুদের মতন, মানে একটা মুসলমানের বা হিন্দুদের বিয়েতেও মেবি গায়ে হলুদ হয়। তো সংস্কৃতিটা সেখান থেকে মনে হয় ইন্সপায়ার্ড হয়ে ইসলাম ধর্মের বিয়েতেও আসছে। গায়ে হলুদের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা বিয়ের আগের প্রোগ্রাম, আগের রাত্রে হয় বা দু একদিন আগ থেকে শুরু হয় বা সপ্তাহব্যাপী হতে পারে। ক্যাপাসিটি এবং কতটা মানে লার্জ স্কেলে বিয়ের অনুষ্ঠানটা পালন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে এই গায়ে হলুদ প্রোগ্রামটা কতদিন চলবে। আচ্ছা, সেই ডিসকাশনে না যায়, জাস্ট মনে রাখার জন্য মনে রাখবেন যে গায়ে হলুদ অবশ্যই বিয়ের আগে হয়, আর বিয়ে হয় গায়ে হলুদের পরে। তো এটা কেন আমি বলছি, কারণ চার্জ গঠন হবে আগে এবং বিচার মানে সাক্ষ্য গ্রহণ হবে পরে। কখনো চার্জ গঠন হওয়ার আগে সাক্ষী শুরু হবে না। যদি শুরু হয় তো এটা মামলার একটা প্রসিডিউরাল ফল্ট। সেক্ষেত্রে আসামিদের পক্ষে কিন্তু এই মামলার একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে, আসামিরা কিন্তু এই মামলায় সুবিধা নেবে ভবিষ্যতে। অথবা আপিলে গিয়ে এটা বলতে পারবে যে চার্জই গঠন হয়নি, বা চার্জ গঠন হওয়ার আগেই সাক্ষী শুরু হয়ে গেছিল, দুই একটা সাক্ষী হওয়ার পর চার্জ গঠন করেছে। সেক্ষেত্রে কিন্তু এটা মামলার অনেক বড় একটা প্রসিডিউরাল ফল্ট বা আহ, মানে কার্যপ্রণালীগত দুর্বলতা তৈরি হবে। চার্জ গঠনের সময় অব্যাহতি বা ডিসচার্জের আবেদন করা যায়, যেটা আমি একটু আগে বলে দিয়েছি আগের ধারায়। অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হলে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ বা চার্জ গঠন। এই চার্জ গঠনের সময় আদালতে কি ভাষা ব্যবহার করা হয়? আসামিকে বলে আপনি দোষী না নির্দোষ, এটা জিজ্ঞাসা করে। তখন আসামি যদি বলে আমি নির্দোষ, তখন বলে আপনি কি বিচার চান? হ্যাঁ বিচার চাই। বিচার চাই মানে সাক্ষ্য আপনি চান কিনা? হ্যাঁ সাক্ষ্য তো চাইবেই। অনেক সময় শুধু নির্দোষ বললে হয়, আর কিছু বলা লাগে না। আবার যদি বলে আপনি কি অপরাধ করেছেন? না আমি অপরাধ করিনি, তার মানে নির্দোষ নিজেকে দাবি করছে, আমি অপরাধ করিনি, মানে অভিযোগটা অস্বীকার করছে আসামি। নির্দোষ বলা মানে কি, যে অভিযোগটা গঠন করা হলো এটা অস্বীকার করছে আসামি। আর স্বীকার করে নেওয়া মানে বলছে আমি দোষী। তখন ওই দোষ স্বীকারের ভিত্তিতে কি করা হবে, আসামিকে সাজা দিয়ে দেওয়া হবে। পরবর্তী ধারাতে পাবো 243, অভিযোগের সত্যতা অস্বীকারের পর, অভিযোগের সত্যতা স্বীকারের পর পানিশমেন্ট দিয়ে দিবে, সাজা বা দণ্ড দিয়ে দিবে। মানে দোষী বললে, যে দোষী না নির্দোষ বললো দোষী, তার মানে হয়তো ছোট মামলা, জুয়া খেলেছে, জুয়া খেলার মামলায় সাধারণত দোষ স্বীকার করলে 200-300 টাকা বা 100 টাকা জরিমানা দিয়ে মামলা ছেড়ে দেয়। অথবা যদি গাঁজা সেবন করে, তাহলে কিন্তু দোষ স্বীকার করলে সহজে ছেড়ে দেয় বা প্রভিশনে দেয়, 1 বছরের জন্য ফলো আপে রাখে। যথাসম্ভব আসামির ব্যবহৃত শব্দে স্বীকৃতি লিপিবদ্ধ, মানে কিভাবে আসামি দোষ স্বীকার করছে তার ভাষাতেই সেটা লিখতে হবে। কেন দণ্ডিত হবে না মর্মে কারণ দর্শাতে সুযোগ দান। এখন আসামিকে আবার বলতে পারবে যে আচ্ছা, আপনি যে দোষ স্বীকার করলেন, এবার আপনাকে কেন সাজা দিব না বলেন। আপনি তো স্বীকারই করছেন যে আপনি দোষী, তো দোষ করলে তো আইনে আপনাকে সাজা পেতেই হবে। তো আপনার কোনো বক্তব্য আছে কিনা? তো যদি বলে আমার বক্তব্য নাই, তাহলে সাজা দিয়ে দিবে, অথবা প্রবেশনে দিবে, অথবা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দিবে, অথবা তিরস্কার করে ছেড়ে দিবে, অথবা শর্ত দিয়ে দিবে এই ধরনের অপরাধ আর করবেন না। মামলা কত বড় বা কি অভিযোগ তার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে। কারণ না দর্শালে বা ব্যর্থ হলে, কারণ দর্শালে কিন্তু ব্যর্থ হলো, অনেক সময় কারণ দর্শাই, তো দোষ স্বীকার করলে কারণ দর্শানোর আর কোনো কি থাকে না, ভ্যালু থাকে না, দোষ স্বীকারই করে নিচ্ছে, আর কারণ দর্শায় লাভ কি? ম্যাজিস্ট্রেট আসামিকে দণ্ডিত করবেন, দোষ স্বীকার করলে দণ্ড দেওয়ারই বিধান আছে, যদি অবশ্যই মামলা কি হয় সেই ধরনের হয়। সিআর মামলা হলে দোষ স্বীকার করলে অবশ্যই সেটা দণ্ড দিবে। কেন? কারণ সিআর মামলায় বাদী পক্ষ একটা প্রত্যাশা করে যে আসামির সাজা হবে। এই প্রত্যাশা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আদালতের প্রতি, আইনের প্রতি মানুষের কি হবে, আস্থা কমে যাবে। মামলা করলাম, আসামি সাজা পেল না দোষ স্বীকার করার পরেও। তবে যদি পুলিশ বাদী মামলা হয়, মানে জিআর মামলা হয়, সেক্ষেত্রে মাদকের মামলা হয়, ছোট ছোট মামলা হলে অনেক সময় দোষ স্বীকার করলেও আসামির লঘু দণ্ড হয়, 100, 500 বা 1000 টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, 244 ধারায় বলছে দোষ স্বীকার না করলে, অর্থাৎ নির্দোষ বললে কি হবে। তো আমরা 242-এ চার্জ গঠনের কথা বললাম, চার্জ গঠনের সময় দোষী না নির্দোষ জিজ্ঞাসা করবে। 243-এ দোষ স্বীকার করলে কি হবে, 244-এ দোষ স্বীকার না করলে কি হবে। দেখেন খুবই রিলেটেড ধারা এগুলো, একটার পর একটা সুন্দরভাবে সাজানো আছে রিলেটেড ধারা, এবং আমার নোটে চমৎকারভাবে উপস্থাপন করার কারণে খুব সহজেই কিন্তু আপনাদের মাথায় ঢুকে যাওয়ার কথা। ফরিয়াদি বা বাদীর বক্তব্য শ্রবণ করা হবে যদি থাকে,
দোষ স্বীকার করলে তখন বাদীর বক্তব্য নেওয়া হতে পারে। নালিশের ক্ষেত্রে আদালত এটি শ্রবণ করতে বাধ্য নন যদি নালিশ হয়, অর্থাৎ সিআর মামলা হলে শ্রবণ করবেন না, কারণ নালিশে তো লিখিত আকারে দেওয়াই আছে। বাদী ও আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ করা হবে। আসামি বক্তব্য শ্রবণ ও আত্মপক্ষ সমর্থনে প্রদত্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ। আত্মপক্ষ সমর্থন, আসামি যদি আত্মপক্ষ এখানে সমর্থন করে মানে নির্দোষ দাবি করে। দলিল বা বস্তু দাখিলের জন্য সাক্ষীর প্রতি সমন জারি এবং বাদীর খরচে মানে প্রসেস ফিটা বাদী দিবে, ওই যে আমরা তলবনা জারি করি সেটা, এবং জমা সাপেক্ষে। তার মানে এখানে 244-এ সাক্ষ্য গ্রহণ করা হবে, এই ধরনের একটা কি দিয়ে দেওয়া হলো, একটা হিন্ট দিয়ে দেওয়া হলো। বিস্তারিত বলছে না কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে। তো দোষ স্বীকার করলে সাধারণত চার্জ গঠন করার পরে বাস্তবে কি হয়, পরবর্তী ধার্য তারিখে সাক্ষ্য গ্রহণ করা হবে। যদি জিআর মামলা হয় সাক্ষীদের প্রতি প্রসেস যাবে, মানে সমন যাবে, সাক্ষীদের আসতে বলবে, পুলিশ হোক বা পাবলিক হোক। আর যদি সিআর মামলা হয় তাহলে প্রসেস দেওয়ার দরকার নাই, বাদী নিজেই নিয়ে আসবে যে কমপ্লেন্ট, বা সিআর মামলায় যেখানে ওই যে মাঝখানের কলামে সাক্ষীদের নাম, তাদেরকে বাদী নিজেই নিয়ে আসবে, এখানে সমন দেওয়ার দরকার হয় না সিআর মামলায়। 245, 245-এ খালাস বা অ্যাকুইটাল। মনে করেন যে সাক্ষ্য প্রমাণে আসামিকে দোষী মনে করা হলো না, মানে মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সাক্ষ্য আইনে দেখবেন যে একটা মামলার পরিণতি তিন ধরনের হতে পারে। এক নম্বর পরিণতি হচ্ছে প্রুফড, মানে প্রমাণিত, তখন আসামির কি হবে, সাজা হবে। দুই নম্বর পরিণতি হচ্ছে নট প্রুফ, মানে মামলাটা কি হয়েছে, প্রমাণিত হয়নি, মানে অপ্রমাণিত। সেক্ষেত্রে একটা সন্দেহ থাকবে, মানে এটা প্রমাণ, মানে প্রমাণও হয়নি যে অপরাধী কিনা বা নির্দোষ কিনা এটা বোঝা যাচ্ছে না, তখনও খালাস দিতে হবে। মানে সন্দেহের যে সুযোগ সেটা আসামির পক্ষে যাবে, যেটাকে বলে মানে বেনিফিট অফ ডাউট। বেনিফিট অফ ডাউট যদি একটা মামলায় চলে আসে তার মানে এটা নট প্রুফ হয়ে যাবে মামলা, তখন কিন্তু আসামি খালাস পাবে। এবং যদি মামলাটা হচ্ছে ডিসপ্রুভ হয়, ডিসপ্রুভ মানে এটা মিথ্যা প্রমাণিত, ডিসপ্রুভ মানে মিথ্যা প্রমাণিত, প্রমাণ তো করতেই পারেনি এবং আসামি যে নির্দোষ আসামি সেটা প্রমাণ করে ফেলেছে, প্লিয়া অফ এলিবির ক্ষেত্রে সেটা হতে পারে। তো এরকম মানে অন্যত্র ছিল ঘটনার সময় আসামি প্রমাণ করে দিল এবং মামলা কি হয়ে গেল, ডিসপ্রুভ মানে মিথ্যা প্রমাণিত হলো, তারপরেও আসামি কি হবে, খালাস পাবে। তাহলে তিনটার ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে আসামি খালাস পাবে, এবং মাত্র একটা ক্ষেত্রে যেটা প্রুফড বিয়ন্ড ডাউট, মানে সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণিত হলো, তখনই মাত্র আসামির কি হবে, সাজা হবে। এখানে কিন্তু সাক্ষ্য আইনের একটা বিষয় চলে আসবে। মেবি সাক্ষ্য আইনের 3 ধারা বা 4 ধারা এটা আছে, একটু দেখে নেবেন ক্লাস শেষে, এই নোটেই তো আছে, দেখতে সমস্যা কি। 244 ধারায় সাক্ষ্য গ্রহণ পূর্বক, দেখেন 244-এ স্বাক্ষর গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে, আমি যেটা একটু আগে বললাম। আসামি নির্দোষ মর্মে প্রতীয়মান হলে খালাস দেওয়া হবে, একটু আগে যেটা আমি বলে দিয়েছি সাক্ষ্য আইনের রেফারেন্স সহ। এবং 2 নম্বরে শাস্তি দেওয়া হবে 349 ধারায় কার্যক্রম গৃহীত না হলে ও আসামি দোষী সাব্যস্ত হলে আইনানুগ দণ্ডাদেশ দিতে হবে। তো 349 ধারায় কি বলা হচ্ছে সেটা 349 ধারায় আমরা জানবো, তবে বলে রাখা ভালো 340 ধারায় সাক্ষ্য গ্রহণের পরে আর্গুমেন্টের আগে বাদী পক্ষের সাক্ষী নেওয়া হয়ে গেছে, মানে প্রসিকিউশন পক্ষের আসামিকে জিজ্ঞাসা করা হয় 340 ধারায় যে আপনি কি সাবেক সাক্ষী দিবেন, বা আপনি কি আত্মপক্ষ সমর্থনে কোনো কিছু দাখিল করবেন, এটা 340 ধারায় আসামিকে জিজ্ঞাসা করা হয়। এখন আসামিকে যে জিজ্ঞাসা করছে এটা 340 ধারা অনুসারে আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে যে আদালত একটু একটু ইনকোয়ারি করবে, আদালত জিজ্ঞাসা করবে, যেটাকে বলা হয় আসামি পরীক্ষা। আমরা শুনে মানে এর আগে ক্লাসে বলেছি যে 200 ধারায় হচ্ছে বাদী পরীক্ষা, 340 ধারায় হচ্ছে আসামি পরীক্ষা। মানে আসামিকে জিজ্ঞাসা করবে আপনি কি কিছু দাখিল করবেন, কিছু বলবেন, আপনি তো বিরুদ্ধে জবানবন্দি হলো, আপনারা জেরা করলেন, এখন আপনার কোনো বক্তব্য আছে কিনা, এটা 340 ধারায় জিজ্ঞাসা করে। আবার বলছি 342 ধারাটা কি, 300, আচ্ছা আমার মনে মেবি উল্টো হয়ে গেল, 342 ধারায় 342 আসামি পরীক্ষা, 342 ধারা আসামি পরীক্ষা, 342 আসামিকে জিজ্ঞাসা করা হয় আপনি কিছু দাখিল করবেন কিনা। যদি আসামি বলে হ্যাঁ আমি দাখিল করব, তাহলে 340 ধারায় আসামি দাখিল করতে পারে। তার মানে 342 ধারায় জিজ্ঞাসা করা হয় এবং 340 ধারা মতে আসামি দাখিল করে, নিজ থেকে যদি আগে দাখিল না করে ক্ষেত্রে আদালত
মানে আসামি যদি 340 ধারা মিস করে যায় আসামি পক্ষ, তাহলে 342 ধারায় আসামিকে মনে করে দেওয়া হয় যে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করবেন কিনা, যেটাকে বলা হয় 342। 342 একটা ফর্ম থাকে। 342 যদি কিছু না বলে বা কোনো কিছু দাখিল করতে না চায়, তাহলে কিন্তু আসামিদের কি করা হয়, নাম ঠিকানা লিখে আমি কিছু দাখিল করতে চাই না মনে হয়, আবার কিন্তু কি নেওয়া হয়, স্বাক্ষর নেওয়া হয়। এটা প্রমাণ যে আসামি 342 এইটা আসামির করা হলো। 342 না হলে কিন্তু আর্গুমেন্টে যাবে না। অনেক মামলার ক্ষেত্রে 342 বা আসামি পরীক্ষা এবং আর্গুমেন্ট বা যুক্তিতর্ক একই তারিখে হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে 342 একদিনে হবে এবং পরের ডেটে আর্গুমেন্ট হবে। যারা আদালতে যান, তাহলে একটা মামলা অন্তত মনে রাখবেন। যেমন আমি আমি যখন শিক্ষানবিশ হিসেবে ছিলাম আদালতে, তো একটা মামলা আমি শুরু থেকে ফাইলিং, আমার চোখের সামনে যে মামলাটার ফাইলিং হলো ওই মামলাটার জন্য আমার ছোট একটা ডায়েরি ছিল, ছোট্ট সাইজের ডায়েরি। তো সেই ডায়েরিটা আমার পকেটেই থাকতো কোর্টের। তো কোর্টের পকেট থেকে আমি বের করতাম এবং আমি টার্গেট করেছিলাম যে আমি তিন চারটা মামলা, তিন চারটা মামলা এরকম টার্গেট করছিলাম, যে ফাইলিং থেকে শুরু করে জাজমেন্ট পর্যন্ত আমি এটাকে ফলো করব, কোন ডেটে কি হচ্ছে। তাহলে আমার একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে যে একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত পরিণতটা কি হবে। তো এই জিনিসগুলো আমি লক্ষ্য করেছি এবং এটা আমি খুব সহজভাবে বুঝতে পেরেছি। এবং সিআরপিসি পড়ার সময় আমার কিন্তু এই জিনিসগুলো চোখে ভাসছিল যে আমি কাজটা করেছি। তো আপনারাও চেষ্টা করবেন একটা মামলা ফাইলিং থেকে শুরু করে জাজমেন্ট পর্যন্ত, রায় পর্যন্ত, মাঝখানের যে প্রসিডিউর বাস্তবে চোখে দেখার। আইনে তো আছেই, বাস্তবে চোখে দেখবেন মামলাটা কি হয় শেষ পর্যন্ত। আচ্ছা, তারপরে 247, নালিশকারী বা ফরিয়াদি বা বাদীর অনুপস্থিতি। বাদী যদি অনুপস্থিত থাকে কখন? সমন প্রদত্ত হলে, পরোয়ানা নয় সমনের ক্ষেত্রে, সমন জারি ফেরত, অর্থাৎ এটাকে বলি এসআর মানে সমন রিটার্ন, সংক্ষেপে এসআর মানে সমন রিটার্ন, এর জন্য ধার্য তারিখে বাদী যদি অনুপস্থিত থাকে, তাহলে মামলা খারিজপূর্বক আসামিকে খালাস দিতে পারেন। শুনানির জন্য মুলতবি পূর্বক দিন ধার্য করতে পারেন। এখানে ন্যায় বিচারের স্বার্থে সাধারণত প্রথম ডেটে খালাস করে না, কিন্তু প্রথম ডেটে যদি বিচারক খালাস করে দেন ম্যাজিস্ট্রেট, তাহলে কিন্তু বাদীর কিছু করার থাকবে না, কারণ সে প্রথম ডেটে মামলায় কি সমন জারি হয়ে আসার দিন সেই ডেটে কি সে অনুপস্থিত আছে। অনুপস্থিত থাকার অর্থ কিন্তু নো স্টেপ, মানে আসামি পক্ষ, বাদী পক্ষের আইনজীবী কোনো স্টেপই নেয়নি। যদি হাজিরা জমা দেয় তাহলে স্টেপ হলো, অথবা কি দিতে হবে, টাইম পিটিশন বা অনুপস্থিত থাকায় সময়ের প্রার্থনা যেন মঞ্জুর হয়। তো কোনো যদি স্টেপই না নাই, টাইম পিটিশন দিল না, টাইম পিটিশন শব্দটা মনে রাখবেন, বারবার শব্দটা কিন্তু ব্যবহার হবে। তো টাইম পিটিশনও দিল না বা হাজিরাও দিল না, সেক্ষেত্রে কোনো যদি বাদী পক্ষের আইনজীবী কোনো কিছুই না করে বা আদালতে দাঁড়ালোও না, কোনো ডকুমেন্টও দাখিল করালো না, তাহলে এটাকে ধরে নেওয়া হয় নো স্টেপ। তো নো স্টেপ থাকা অবস্থাকে এখানে অনুপস্থিত কথা বলা হচ্ছে। সেটা করলে এখানে আসামি পক্ষ হাজির হয়ে দাবি করতে পারে যেহেতু বাদী পক্ষ আসেনি, মামলাটা খারিজ করে দেওয়া হোক। অথবা আসামি পক্ষ যদি উপস্থিত নাও হয় সমনের মামলায়, তারপরও মামলা খারিজ করে দিতে পারে আদালত, যেটা মনে করবেন। আর শুনানি মুলতবি রেখে আরেকটা দিনও দিতে পারেন। বাদী সরকারি কর্মচারী বা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলে অগ্রসর হবেন, মানে ব্যক্তিগত হাজিরার যেদিন দরকার হবে না, অ্যাডভোকেট হাজিরা দিলেই অগ্রসর হবেন। বা সরকারি কর্মচারী হলে স্টেপ না নিলেও অনেক সময় সরকারি কর্মচারী বলে তাকে এই ছাড়টা দেওয়া হবে, মানে মামলাটা কি হবে না, খারিজ হবে না, অগ্রসর হবে। খারিজের ইংরেজি হচ্ছে ডিসমিস। ডিসমিস। 248, অভিযোগ প্রত্যাহার, উইথড্র। এখানে ব্র্যাকেটে লিখে লিখবেন উইথড্র, উইথড্র। তো অভিযোগ যদি প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে কি হবে? তো উইথড্র, সিআর মামলার ক্ষেত্রে উইথড্র করা যায়, তাছাড়া কিন্তু অন্য মামলার ক্ষেত্রে উইথড্র করা যায় না। আবারও বলছি, শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে উইথড্র করা যায়। উইথড্র কথাটা আমি লিখে দিই এখানে, আপনারা এইভাবে লিখে নেবেন, উইথড্র। হ্যাঁ, আশা করছি উইথড্র কথাটা এখানে দেখা যাচ্ছে। এইমাত্র ইংলিশটা লিখলাম, আপনারা এইভাবে উইথড্রটা লিখে নেন, কালার পেন দিয়ে লিখতে পারেন। তো অভিযোগ প্রত্যাহার বা উইথড্র কে করবে? বাদী বা নালিশকারী বা ফরিয়াদি। বলে রাখা ভালো, যে কোনো কোনো জিআর মামলা কিন্তু অভিযোগ প্রত্যাহার করা যায় না। জিআর মামলা শুরু হয়েছে প্রপারলি সেটা শেষ হবে, সাক্ষী প্রমাণ দিয়ে মামলা
শেষ করতে হবে, আপোষ হয়ে গেলেও এভাবে শেষ করতে হবে, কিন্তু মামলা কখনো কি হবে না, উইথড্র হবে না। সিআর মামলায় উইথড্র হয় বা প্রত্যাহার হয়। তো চূড়ান্ত আদেশ রায়ের পূর্ব পর্যন্ত ম্যাজিস্ট্রেট, তার মানে এখানে চূড়ান্ত আদেশ বা রায়ের পূর্ব পর্যন্ত, আজকে রায় ঘোষণা হবে, আজকে রায় ঘোষণার দিনও বাদী মামলা উইথড্র করতে পারে, যে রায় করার দরকার নাই, কারণ আমি মামলা চালাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আসামি খালাস হয়ে যাক, হয়তো বা কি হয়ে গেছে, আপোষ হয়ে গেছে। ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে অভিযোগ প্রত্যাহার করা যাবে, ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হতে হবে। কারণ এখানে আবার একটা বিষয় আছে, মামলা যদি আপোষযোগ্য হয়, যেটাকে ইংলিশে বলে কম্পাউন্ডেবল, যেটা আমরা কোথায় পাবো, দ্বিতীয় তফসিলে আছে সিআরপিসির। তো মামলা কম্পাউন্ডেবল বা আপোষযোগ্য যদি হয় তাহলে কিন্তু প্রত্যাহার করা যায়, যদি জিআর মামলা হয়। আর সিআর মামলা হলে প্রত্যাহারযোগ্য যদি, মানে সকল মামলাই প্রত্যাহারযোগ্য, সিআর মামলা সেটা যদি আপনার এই আপোষযোগ্য নাও হয়, সেক্ষেত্রেও প্রত্যাহার করা যায়। আদালত সন্তুষ্ট হয়ে যায় সাধারণত, কারণ একটা মামলা প্রত্যাহার হয়ে গেলে দ্রুত নিষ্পত্তি হয় সেই কারণে। অভিযোগ প্রত্যাহার হলে আসামি খালাস হবে। বলে রাখা ভালো, যদি অভিযোগ প্রত্যাহার হয় আসামি খালাস হবে, এইটা চার্জ গঠনের আগেই হোক বা পরেই হোক। আমরা জানি চার্জ গঠনের আগে হলে মামলায় সাধারণত আসামি কি হয়, অব্যাহতি পায়, আর চার্জ গঠনের পরে হলে মামলায় কিন্তু আসামি খালাস পায়। কিন্তু এই যে মামলা প্রত্যাহার যে কোনো পর্যায়ে করুক না কেন, চার্জের আগে হোক বা পরে হোক আসামিকে খালাস দেওয়া হবে। এইটা আমরা সাধারণত যৌতুকের মামলায় দেখে থাকি। যৌতুকের মামলায় যদি বাদীর দাবি পূরণ হয়ে যায়, মোহরানা যদি দিয়ে দেয়, সাধারণত মামলা প্রত্যাহার হয়ে যায়। অথবা যদি দুইজনের সংসার হয়, স্বামী স্ত্রী আবার এক হয়ে গেছে, সংসার করছে শান্তপূর্ণভাবে, স্ত্রী চাচ্ছে না স্বামীর বিরুদ্ধে মামলা চলুক, তখন মামলা প্রত্যাহার হলে আসামিকে খালাস দেওয়া হয়। সেখানে দেখবেন কজ লিস্টও দিয়ে দেয়, এবং অর্ডার শিটে অবশ্যই লেখা থাকে যে ফৌজদারি কার্যবিধির 248 ধারা মতে, ফৌজদারি কার্যবিধির 248 ধারা মতে মামলাটি প্রত্যাহার করা হলো এবং আসামিকে খালাস দেওয়া হলো। এটা কিন্তু কজ লিস্টেও লিখে দেয় লাল কালি দিয়ে, এবং এটা অর্ডার শিটে অবশ্যই লেখা থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। তাই এখান থেকে কিন্তু মামলা আসে, যে অভিযোগ প্রত্যাহার হলে আসামির কি হবে, অব্যাহতি না খালাস না মুক্তি, বা সবগুলো, বা যে কোনো একটি, এরকম অপশন থাকে। তো হবে আসামি খালাস। 249, কোনো ফরিয়াদি বা বাদী না থাকলে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা, মানে ফরিয়াদি বা বাদী আসছে না, অভিযোগ ব্যতীত অন্য কোনোভাবে রুজুকৃত মামলায় তার যদি অভিযোগ না হয়, মানে সিআর মামলা না হয়, জিআর মামলা হয়, সেক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পূর্ব অনুমতি ক্রমে যে কোনো ম্যাজিস্ট্রেট, যেটা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস হতে পারে, তার মানে এখানে এমএম বা মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তাদের কি আছে, এমনিতেই পাওয়ার আছে এই কাজটি করার। আর যদি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হয় এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হয়, বাস্তবে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হয় না, আইনে আছে, কিন্তু বাস্তবে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটই শুরুতেই নিয়োগ দেওয়া হয়। তো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি এই কাজটি করতে চান, সেক্ষেত্রে সিজেএম এর পূর্ব অনুমতি দরকার হবে। আচ্ছা, তাহলে এই যে আমি বললাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হতে পারে, তিনি যদি আবার চিফ থেকে বা সিজেএম কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হন, সেক্ষেত্রে অনুমতি প্রাপ্ত হন। কারণ লিপিবদ্ধ পূর্বক যে কোনো পর্যায়ে কোনো কার্যক্রম বন্ধ করা যাবে। যদি কার্যক্রম বন্ধ বা স্টে করা হয়, কোনো ফৌজদারি মামলার কার্যক্রম কোনো কারণে যদি স্টে করা হয়, সেক্ষেত্রে আসামিকে ইনস্ট্যান্ট রিলিজ করতে হবে, মুক্তি দিতে হবে। ফৌজদারি মামলা হাইকোর্ট থেকেও কেউ স্টে অর্ডার নিয়ে আসতে পারে। তো হাইকোর্ট থেকে যদি স্টে অর্ডার নিয়ে আসে বা ম্যাজিস্ট্রেটই নিজ থেকে যদি কোনো মামলা স্টে করে কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু নিজেই স্টে করে অথবা হাইকোর্টের স্টে অর্ডারের ভিত্তিতে মামলায় আসামিকে অবশ্যই মুক্তি দিতে হবে। এটাকে বলা হয় মুক্তি বা রিলিজ। মুক্তি বা রিলিজ অর্থ আসামি খালাসও পেল না, বা আহ, আসামি সাজা দেওয়া হলো এটাও বলে যাওয়া, বা অব্যাহতি দেওয়া হলো তাও না। তাহলে মুক্তি বা রিলিজ হচ্ছে ভিন্ন জিনিস। একজন আসামি দুইটি কারণে মুক্তি পেতে পেতে পারে। এক হচ্ছে কার্যক্রম আপাতত স্থগিত আছে, তো আপনার ভিতরে থাকতে হবে না, আপনি বাইরে থাকেন, আপনি মুক্ত পেলেন, কিন্তু মামলা চলমান। যদি মামলা আবার চালু হয়, আসামিকে আবার কিন্তু হাজিরা দিতে হবে এই শর্তে। অথবা জামিনে মুক্তি হতে পারে।
আদালত যদি জামিন গ্রহণ করে আসামিকে জামিনে মুক্তি দেয়, সেক্ষেত্রে এই রিলিজ অর্ডারের ভিত্তিতে আসামি মুক্তি হতে পারে। তাহলে কার্যক্রম স্থগিত হলে আসামি মুক্তি হয়। আবার আদালত যদি জামিন গ্রহণ করে এবং এখানে জামিনের দরখাস্ত মঞ্জুর হয়, সেক্ষেত্রে কিন্তু একজন হাজতি আসামি কিন্তু হাজত থেকে মুক্ত হয়। তো দুইটি ক্ষেত্রে মুক্তি হয় আসামি। তো এই রিলিজ মানে কিন্তু অব্যাহতি বা খালাস এটা ধরে নেওয়া যাবে না, মনে রাখবেন। আজকের সর্বশেষ ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা, 250 ধারা। মনোযোগ সহকারে শুনবেন। মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর অভিযোগ মানে এমন একটা মামলা করা হলো যে মামলা আসলে না করলেই হতো। খুব সিম্পল জিনিস। আপনাকে একজন বাসের মধ্যে ধাক্কা দিয়েছে, তার নামে মামলা করে দিলেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন আপনাকে একটা গালি দিয়ে দিয়েছে, মামলা করে দিলেন। একজন আপনাকে পাশে দিয়ে যেতে লেগে ধাক্কা লেগে আপনি পড়ে গেছেন, মামলা করে দিলেন। তো তুচ্ছ একটা বিষয় নিয়ে মামলা করলে এখানে বাদীকে উল্টো সাজা দেওয়া যেতে পারে, এবং ম্যাজিস্ট্রেটই দিবে। নতুন কোনো মামলা না, বাদীর করা মামলাতেই বাদীকেই সাজা দিবে, নতুন মামলা না। অভিযোগ বা পুলিশ বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত সংবাদের ভিত্তিতে রুজুকৃত মামলায়, মানে সিআর মামলায়, এক বা একাধিক ব্যক্তি অভিযুক্ত হয়ে যে কোনো বা সকল আসামিকে অব্যাহতি বা খালাস পেলে এক বা প্রত্যক্ষ রেহাইপ্রাপ্ত আসামিকে অভিযোগকারী বাদী কেন ক্ষতিপূরণ দিবে না মর্মে, এখানে একজন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বাদী, তখন এখানে তাকে কেন ক্ষতিপূরণ দিবে না কারণ দর্শাতে বলতে পারে, মানে শোকজ করতে পারে। উপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে বলবে আপনি কারণ কারণ দর্শান, মানে ইনস্ট্যান্ট, কোনো নোটিশ না দিয়ে। এই মামলায় আসামিরা তো সবাই খালাস পেল, এবার বাদী তো আদালতে আছে, রায় ঘোষণা দেন। রায় ঘোষণা দিন, বাদীকে বলবে এই মামলায় তো সকল খালাস পেল এবং ছোট মামলা, কেন আপনি এই মামলা করেছিলেন, এত মানুষের প্রতি রাগ কেন, হিংসে কেন, এরকম করে একটু ভৎসনা করবেন, করে ছেড়ে দিতে পারেন। অথবা বলতে পারেন আপনাকে এবার ক্ষতিপূরণ দিতে হবে। বাদী আসামিদের এতদিন মামলা চলতে তার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিক ভাবে এই প্রতিপন্ন হয়েছে, যেন মিথ্যা মামলা না করা হয়, বিরক্তিকর তুচ্ছ মামলা না করা হয়, সিলি কেস না হয়, এই কারণে একটু অনুৎসাহিত করা এবং মিথ্যা মামলাকে প্রতিরোধ করাটা এখানে আদালতের নৈতিক দায়িত্ব। এই কারণেই এখানে এই আইনটা রাখা হয়েছে। তো কারণ দর্শাতে বলতে পারবে ইনস্ট্যান্ট, রায় ঘোষণার দিন তো উপস্থিত থাকবে। রায় ঘোষণার জন্য বাদী অধীর আগ্রহ নিয়ে চলে আসছে আদালতে, দেখছে যে না, আসামি সকল খালাস, এটা তো মন খারাপ। উল্টো আবার বাদীকে বলছে কারণ দর্শান, আপনাকে এদেরকে 10,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এটা দিবেন কিনা। এবং যদি অনুপস্থিত থাকে তখন কারণ দর্শানোর জন্য সমন জারি করবে। মানে মামলা শেষ, কিন্তু বাদীর প্রতি সমন দেওয়া হচ্ছে। আসামিদেরকে বলে দেওয়া হলো যে এই মামলাটা চলমান থাকবে, কারণ এখানে সমন জারি করা হয়েছে বাদী কারণ দর্শানোর জন্য, মানে মামলা অগ্রগতি হতে থাকবে রায় ঘোষণার পরেও। আচ্ছা, কারণ দর্শানো লিপিবদ্ধ করে, মানে কারণ যদি দর্শায় সেটা লিপিবদ্ধ করে এই মর্মে প্রতীয়মান হয় যে মামলাটি আসলে তুচ্ছ, মিথ্যা বা বিরক্তিকর, মানে বাদী কারণ দর্শাক বা না দর্শাক, আদালতে উপস্থিত থেকে কারণ দর্শক বা না দর্শক, বা উপস্থিত ছিল না সমন দিল, এসে কারণ দর্শক বা না দর্শক, কারণ দর্শালে আদালত যদি সন্তুষ্ট না হয়, মানে কারণ দর্শানোটা এখানে কাজে আসলো না, কারণ দর্শানো না দর্শানো তখন সমান, মানে বাদীর কথার কোনো মূল্য থাকলো না। তখন আদালত কি করবে সেটাই পরের লাইনে দেওয়া আছে। কি করবে? অনধিক 1,000 টাকা, অথবা যদি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হয় তাহলে তিনি 500 টাকা। তো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যেহেতু বাস্তবে নাই, তাই এটা আর থাকছে না, কিন্তু আইনে যেহেতু আছে এখান থেকে প্রশ্ন করতে পারে। তাহলে যে কোনো ম্যাজিস্ট্রেট যদি হয় তাহলে, বা যে কোনো আদালত যদি হয়, 1,000 টাকা ম্যাক্সিমাম জরিমানা করতে পারবে বাদীর। এটা কিন্তু 1898 সালের মামলা, ওই সময় 1,000 টাকা মানে বুঝতে পারছেন কত ভরি স্বর্ণের গহনা হতো, বা কত ভরি, কত বিঘা সম্পত্তি কেনা হতো 1,000 টাকায়। দাদা দাদি থেকে শুনলে বুঝতে পারবেন যে ওই সময় 1,000 টাকার দাম কত ছিল, আজ থেকে কত বছর আগে। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 500 টাকা। বাদী বা সংবাদদাতা দিবে কাকে? আসামিদের এক বা প্রত্যেককে। একজনকে দিতে বলতে পারে যে এর বেশি ক্ষতি হয়েছে, এ বেশি দিন হাজতে ছিল, অথবা প্রত্যেককে 2,000 টাকা, মানে প্রত্যেককে আপনি 1,000 টাকা করে দেন, এটা বলতে পারে। আচ্ছা, দুয়ের কথা বলা হচ্ছে অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এই 1,000 টাকা যদি বাদী না দেয়, ম্যাক্সিমাম 30 দিনের কিন্তু বিনাশ্রম কারাদণ্ড দিয়ে দিতে পারে। আমার বাস্তবে আমি দেখেছিলাম 1 সপ্তাহের কারাদণ্ড এক মহিলাকে দিয়েছিল, এবং জরিমানা ভেবে 2,000 টাকা করেছিল। জরিমানা বলতে অর্থদণ্ড।
2 কতে বলা হচ্ছে অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডবিধি 68 পরিশোধে মুক্তি এবং 69 আনুপাতিক পরিশোধ এই ধারাদ্বয় প্রযোজ্য হবে। দণ্ডবিধি 68-তে বলা হচ্ছে কেউ যদি মনে করেন যে সাজা দিয়ে দিল 1 সপ্তাহ, 2 দিন খাটার পরে 1000 টাকা জমা দিয়ে দিল, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে মুক্তি করে দিবে। তার মানে আপনার টাকা বাকি ছিল, আপনাকে হাজত খাটতে হচ্ছে, টাকা না দেওয়ার কারণে টাকা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনাকে ছেড়ে দিবে, ব্যাপারটা এরকম। অথবা মনে করেন যে 10 দিন দিয়েছে বিনাশ্রম কারাদণ্ড, 10 দিন দিয়েছে 1000 টাকা না দেওয়ার কারণে, তো 5 দিন আপনার সাজা ভোগ করা হয়ে গেছে, আর 5 দিন আছে। এখন আদালতে যদি আপনি ওই 10 দিনের জন্য যদি 1000 টাকা হয়, 5 দিনের জন্য কয় টাকা হবে? 500 টাকা। তো 5 দিন খেটেছেন মানে 500 টাকা পরিশোধ, বাকি 500 টাকা জমা দিয়ে দিলে আবার ছেড়ে দেবে। এটা কিন্তু পেনাল কোডের 78 এবং 69 ধারায় আছে, 68 এবং 69 ধারায় আছে। এটা একটু প্রয়োজনে দেখে নেবেন ক্লাস শেষে। যখনই অন্য একটা আইনের বা এই আইনের অন্য একটা ধারার রেফারেন্স দিয়ে দেওয়া হবে আইনের মধ্যে, সেটা আপনাদের উচিত ক্লাস শেষে বা ক্লাসের মাঝখানে একটু দেখে নেওয়া। তাহলে আপনার এটা রিলেট করতে পারবেন, কানেকশন যদি করে ফেলতে পারেন 7টা আইনের মধ্যে, তাহলে আপনার প্রস্তুতি অবশ্যই চমৎকার হবে। 2 বাদী বা সংবাদদাতা দেওয়ানি বা ফৌজদারি দায় হতে মুক্ত হবে না। তো এখানে মনে করেন যে আসামির বিরুদ্ধে মামলা করলো, আসামি ক্ষতিগ্রস্ত হলো, তা আমরা কিন্তু তামাদি আইনের যে তফসিল আছে, অনুচ্ছেদ গুলো অনেকগুলো আছে, সেখানে দেখবেন 4, 5, 6 এইভাবে অনেকগুলো তফসিল আছে। এই তফসিলে একটা তফসিলে লেখা আছে, যদি অন্যায়ভাবে কাউকে ফৌজদারিতে সোপর্দ করে, মানে মিথ্যা মামলায় কাউকে যদি সাজা খাটায় এবং পরবর্তীতে আপিলে গিয়ে বা রিভিশনে গিয়ে বা অন্য কোনো একটা পর্যায়ে গিয়ে জানা যায় যে এই মামলাটা মিথ্যা ছিল, আসামিকে শুধু শুধু হয়রানি করার জন্য এই মামলা করে আসামি ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজত খেটেছে, বা আসলে রায়ে তাকে সাজা দেওয়া হয়েছে, পরে আপিলে গিয়ে আসামি কি খালাস পেয়েছে। আচ্ছা, এটা যদি করা হয়, আসামি বের হয়ে এই বাদীর বিরুদ্ধে কি করতে পারে? ক্ষতিপূরণের মামলা করতে পারে, সিভিল মামলা। হ্যাঁ, যে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমার লাইফ থেকে 1 বছর নষ্ট করে দিয়েছে, আমার চাকরি চলে গেছে, আমার বউ বাচ্চা চলে গেছে, এটসেট্রা এটসেট্রা, মানে এখানে হিউজ একটা হেভি কম্পেনসেশন যাইতে পারে সিভিল মামলা করে। তো এই 250 ধারায় যদি সাজা দিয়ে দেয় বাদীকে, তাহলে এই যে সিভিল মামলা করার যে একটা অধিকার আছে সেটা নষ্ট হবে না। আবার পেনাল কোডের 211 ধারায় আরেকটা সেকশন আছে, মানে আরেকটা বিষয় আছে যে মিথ্যা মামলা করলে 211 ধারায় বাদীর বিরুদ্ধে আলাদা মামলা করা যাবে, সেটাও কিন্তু নষ্ট হবে না। এখানে দেওয়ানি বলতে ক্ষতিপূরণের মামলা, আর ফৌজদারি বলতে 211 ধারাকে বোঝানো হচ্ছে। তো 250 ধারা দ্বারা এখানে শাস্তি দিলেও সেখানেও কিন্তু আবার আলাদা আলাদা মামলা করতে পারবে, 211 ধারাতে মামলা করতে পারবে, দেওয়ানি মামলাও করতে পারবে ক্ষতিপূরণের, সেটা এখানে বলা হচ্ছে। একই বিষয়ে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ দেওয়ার সময় অত্র ধারার ক্ষতিপূরণ বিবেচনা করতে হবে। 250 ধারায় যদি বাদীকে 1000 টাকা যদি মানে জরিমানা করা হয়, তাহলে যদি দেওয়ানি মামলা করা হয়, ক্ষতিপূরণ দেওয়ার সময় আদালত দেখবে যে 250 ধারায় তার কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কিনা। এটা কিন্তু তখন এই হ্যাঁ, আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধির 250 ধারা, অর্থাৎ তুচ্ছ এবং বিরক্তিকর মামলায় আসামিরা খালাস পেয়ে গেলে বাদীকেই সেই মামলায় সাজা দেওয়া যাবে। তো পড়ছিলাম যে 250 ধারায় যদি বাদীকে সাজা দেওয়া হয়, সেক্ষেত্রে কি কোনো দেওয়ানি ক্ষতিপূরণের মামলাতে বাধা সৃষ্টি করবে? না, বাধা সৃষ্টি করবে না। তবে দেওয়ানি ক্ষতিপূরণের মামলায় হয়তোবা ক্ষতির পরিমাণটা বিবেচনা করা হবে, কারণ বাদী পক্ষ কি করবে, 250 ধারায় যে রায়, সেটা রায়ের কপি নিয়ে যে সেই সিভিল মামলায় দাখিল করবে যে ইওর অনার, অলরেডি কিন্তু আমি ফৌজদারি মামলায় 250 ধারা অনুসারে এত টাকা ফাইন বা জরিমানা কম্পেনসেশন দিয়েছি। এটা কিন্তু ফাইন হবে না, এটা কম্পেনসেশনই হবে, কারণ এই টাকাটা কিন্তু ওই আসামিরা পাবে। তো এই জরিমানা অলরেডি যেহেতু দিয়েছি, তাই ওই জরিমানাটা যেহেতু দিয়েছি, তো এখানে দেওয়ানি মামলায় যেন জরিমানাটা একটু আমার কম হয়, ইওর অনার, কয় জায়গায় আমি টাকা দিব, ব্যাপারটা এরকম। আবার 211 ধারা মতে পেনাল কোডের 211 ধারা মতে আবার নতুন কিন্তু উল্টো, এই মামলার বাদীর বিরুদ্ধে আসামিরা মামলা করতে পারবে। আসামির মধ্যে একজন ব্যক্তি কি করলো, মামলা করলো, বাকিরা সাক্ষী হয়ে গেল মামলায়, তার মানে একবার পুরো খেলাটা উল্টে গেল, যখন বাদী হয়ে গেল এবার আসামি এই ক্ষেত্রে।
এখানে ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস এবং ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক 100 টাকার অধিক ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল চলবে। এখন বাদীকে যদি মামলায় সাজা দিয়ে 100 টাকাও যদি অ্যাটলিস্ট কি করে জরিমানা করে, ক্ষতিপূরণ করে, ক্ষতিপূরণ দিতে হয় আসামিকে, তাহলে বাদী কিন্তু এটার বিরুদ্ধে গিয়ে আপিল করতে পারে, কারণ বাদীর মান সম্মানের বিষয়। টাকাও দিব না, সাজাও খাটবো না, যদি দিয়ে দেয় সাজা সেক্ষেত্রে আপিল করা যাবে। আদেশে উল্লেখ সাপেক্ষে, যদি আদেশে উল্লেখ থাকে তাহলে আপিল যোগ্য হলে, আদেশে যদি উল্লেখ থাকে অথবা যদি আপিল যোগ্য হয়, সেই ক্ষেত্রে আপিল দায়েরের মেয়াদ অতিক্রম বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে না। মনে করেন বাদীকে 500 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দেওয়া হলো, অথবা 1000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তো বাদী এখানে আদেশে বলে দেওয়া হলো যে এত তারিখের মধ্যে টাকাটা দিতে হবে, আর যদি বাদী আপিল করতে চায় এত তারিখের মধ্যেই আপিল করতে হবে। এখন আপিল করলো, আপিল করলে তার টাকা দিতে হচ্ছে না, টাকা দেওয়াটা পেন্ডিং হয়ে গেল, অর্থাৎ নিম্ন আদালতের যে বাদীকে সাজা দেওয়ার যে বিধান সেটা কাজে লাগালেন নিম্ন আদালত, এবং নিম্ন আদালতের এই রায়টা কি হয়ে যাবে, পেন্ডিং হয়ে যাবে, কারণ আপিল যখন দায়ের হয়ে যাবে এটার বিরুদ্ধে তখন এইটা কিন্তু স্থির থাকবে। আর যেহেতু আপিল হয়েছে তখন আর টাকা আদায় করা যাবে না যতক্ষণ না আপিলটা নিষ্পত্তি হচ্ছে। আদেশে উল্লেখ সাপেক্ষে, যদি আদেশ উল্লেখ থাকে আপিল যোগ্য যদি না হয়, মনে করেন আদেশে উল্লেখ আছে এবং সেটা যদি আপিল যোগ্য না হয়, টাকার পরিমাণ কম হয় 100 টাকার, সেই ক্ষেত্রে 1 মাস অতিক্রম না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে না। তার মানে এখানে ক্ষতিপূরণ আদায়ের অ্যাটলিস্ট একটা 1 মাস সময় দিতে হবে কাকে, বাদীকে, কারণ সে টাকা দিবে না আপিল করবে এই ডিসিশন নেওয়ার জন্য তাকে 1 মাস সময় দিতে হবে। উপধারা 2, উপধারায় কি দেখলাম, অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড, সেটার বিষয়ে বলা হচ্ছে 5-এ আবার রিপিট করছে। তো উপধারা 2 যেখানে টাকা না দিলে 30 দিন কারাদণ্ড হতে পারে বিনাশ্রম, সিম্পল ইমপ্রাইজনমেন্ট। তো এই অনুসারে ক্ষতিপূরণের আদেশ ছাড়াও অতিরিক্ত অনধিক 6 মাস, এখানে সশ্রম হবে না বিনাশ্রম সেটা উল্লেখ নাই, তাই আমি এভাবে ফাঁকাই রেখেছি। এটা কিন্তু আমার পেনাল কোডে সাজা উল্লেখের একটা স্টাইল, এভাবে আমি উল্লেখ করি, আপনারা দেখবেন নোটে। অথবা 3000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে। তো দুইয়ে যেটাই বলা হোক না কেন, অতিরিক্ত মানে এখানে বাদী খুব উগ্র আচরণ করছে আদালতে এসে। আমি ক্লাস শেষে আপনাদের এখানে একজন অবসরপ্রাপ্ত সম্মানিত মাননীয় জেলা ও দায়রা জজ, তার একটা ভিডিও আসছে 8 মিনিটের, এই ব্রেকে আমি সেই ভিডিওটা দেখতে লেগে আপনাদের ক্লাস শুরু করতে 2-3 মিনিট দেরি হয়েছে। তো খুব চমৎকার একটা ভিডিও পেলাম আমাদের আহ, রাজশাহীর যে আমাদের ব্যাচের 21 ব্যাচের যে গ্রুপ আছে, সেখানে গ্রুপে এক বন্ধু আমার শেয়ার করেছে, সেটা আপনাদের শেয়ার করে দেবো। খুব চমৎকার, মানে নবীন আইনজীবীদের প্রতি বক্তব্য। আজকে যেমন টাইম পিটিশন হাজিরার কথা বললাম, এগুলো কিন্তু উল্লেখ আছে সেখানে, খুবই চমৎকার, আপনারা এনজয় করবেন ভিডিওটা। তো আজকের ক্লাস এতটুকুই। আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করেন, উত্তর দিয়ে দেব। প্রশ্ন করার জন্য রেজ হ্যান্ড অপশন আছে, সেখানে আপনারা যেতে পারেন। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।